আমরা শুধু কি প্রোডাক্ট বিক্রি করি? না, আমরা মানুষের জীবনও বাঁচাই। আমি প্রত্যেক ডিপো ইনচার্জকে বলেছি যে একজন এমপি যদি আপনার এখানে আসে, অফিসে আসে, প্রথমে তাকে বসতে বলবেন, এক গ্লাস পানি দিবেন, এক কাপ চা খাওয়াবেন, তারপরে তার অর্ডারগুলো, তার কী কাজ আছে শুনবেন। একটা ইন্ডাস্ট্রি টোটালটা দাঁড়ায় আছে তার পরিশ্রমের উপর এবং তার একটা প্রাপ্য সম্মান আছে। আমি যখন কনসেপ্টে জয়েন করি, কেন জানি না, আমার মা আমাকে বলেছিল তুমি চাকরি করলে আর কোনো কোম্পানিতে জন্য এইখানেই করো। এই যে ফিলিংসটা যে আমার ছেলেটা ভালো জায়গায় চাকরি করে, আমরা এমপিওদের পরিবারের মধ্যে এই জিনিসটা তৈরি করে দিতে চাই। আমরা যেমন একটা গেট টুগেদার করি, পিকনিক করি, তো আমি একবার প্রপোজাল দিয়েছিলাম যে ভালো পারফর্ম যারা করে আমরা যদি তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারি, তার ওয়াইফকে নিয়ে আসতে পারি, তাদের যথেষ্ট রেসপেক্ট দিলে এই ছেলেটা এনকারেজ ফিল করবে, তার সম্মানটা বাড়বে। একটা টার্গেট যাকে যেটা দেওয়া হয়, আমরা প্রথমেই তাকে বলছি যে আপনার টার্গেটের দিকে তাকানোর দরকার নেই, আপনি কাস্টমারের দিকে তাকান। আমাদের একটা ফিলোসফি আছে, ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ ইজি। আমরা ধৈর্য ধরি, প্রবলেম সলভ করি, প্রেসক্রিপশন বাড়াই, বিক্রি করি। আমরা যখন কাজ করতাম লিটারেচারও ডাক্তার শুনতেন, তারপর সময় ছিল। এখন ডাক্তারের 45 সেকেন্ডস হার্ডলি টাইম, এর মধ্যে আপনাকে প্রোডাক্ট বলে আসতে হবে। কত দক্ষতা থাকতে হয় একজন এমপিওর এইটুকের মধ্যে বলে আসতে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আজকে আমাদের সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শো দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির যদি প্রথম 2-3টা নাম আপনাকে বলতে বলি, তখন অটোমেটিক্যালি নাম চলে আসে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একজন বিখ্যাত মানুষ যিনি সেলসে 33 বছর পার করেছেন, এখনও কাজ করছেন অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, আমাদের সাথে আছেন আজকে আশরাফ উদ্দিন আহমেদ স্যার, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বেক্সিমকো থেকে, পরবর্তীতে ইনসেপ্টাতে আছেন 2001 সাল থেকে। এবং এই পুরো জার্নিতে কিভাবে আসলে ওনার এই জার্নিটা হয়েছে, একজন মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে যখন উনি জয়েন করলেন তখন কি করেছেন, দেন এরিয়া ম্যানেজার, দেন প্রত্যেকটা ধাপে ধাপে যে বড় হয়ে আজকে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন, যেটা আমাদের অনেকের একটা স্বপ্নের পজিশন। এখানে যেতে গেলে কোন দক্ষতা বা কোন কাজ, কোন বিষয়গুলো করলে আমরা এগিয়ে যেতে পারবো, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে আবার আরেকটা বিষয় একটু বলে রাখি, ফার্মাসিউটিক্যালসের মধ্যে কিন্তু আমাদের আবার বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, সেগমেন্টেশন আছে। এক্সাম্পল যে কার্ডিওভাস্কুলার সেগমেন্টেশন, ডায়াবেটিক সেগমেন্টেশন, বা যেটাকে আমরা স্পেশাল টিম বলি। এবং স্যার এই স্পেশাল টিমটা লিড করছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের। সো আমরা স্যারের সাথে আজকে অনেক বিষয়গুলো জানবো। সো আমন্ত্রণ জানাতে চাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা, যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাকেও ধন্যবাদ। স্যার অনেক কৃতজ্ঞতা আপনাকে, আপনি সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও। স্যার আমার প্রথম প্রশ্ন, আপনি শুরু করলেন তো অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে 1991-এ। আমি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলছিলাম যখন, তখন আপনি বলছিলেন যে আপনি একটা কমন ফিলোসফি ফলো করতেন যে ডাক্তার নাম আছে তার মানে তাকে ভিজিট করব। সো এই বিষয়টাকে একটু আমাকে বলবেন স্যার, যেটা আমাদের জানা খুব জরুরি। আসলে প্রফেশনালি আমরা বেক্সিমকো ফার্মায় কাজ করতাম। বেক্সিমকো ফার্মা থেকে একটা নিয়ম ছিল যে একজন সিভিল সার্জন হয়তো বা উনি প্র্যাকটিস করেন না, প্রেসক্রিপশন করেন না, এবং সিভিল সার্জনের আন্ডারে অনেক মেডিকেল অফিসার থাকে যারা বিভিন্ন উপজেলায় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত থাকে। কেউ ইপিআই প্রোগ্রামে কাজ করেন, কেউ আপনার ডায়রিয়া ম্যানেজমেন্টের কাজ করেন, এবং অন্য বিভিন্ন মেডিকেল অফিসার থাকেন আর কাজ করেন। আমাদের বেক্সিমকো ফার্মা থেকে একটা নিয়ম ছিল যে ডাক্তার হলে তাকে একবার অন্তত তার সাথে যোগাযোগ করা, অন্তত প্রফেশনাল একটা কল করা। আমরা সিভিল সার্জন স্যারকেও কিন্তু প্রতি মাসে একবার ভিজিট করতাম, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল, এবং ওনার মেডিকেল অফিসারকেও। আমি অনেক মেডিকেল ডাক্তারকে দেখেছি, আপনারা জানেন অনেক ডাক্তার এমবিবিএস কমপ্লিট করে ওনারা অ্যাডমিনে জয়েন করেছে। আমি একদিন খুলনা শহরে, আমি যেহেতু ওখানে কাজ করেছি, খুলনা শহরে একটা রাস্তা দিয়ে মুসলমান পাড়া বলে একটা জায়গা আছে, আমি ওখানে অন্য একজন ডাক্তারকে ভিজিট করতে গিয়েছিলাম। তো আমি যে পদ্মে যাচ্ছিলাম তখন দেখলাম একটা বাসার সাইনবোর্ড লেখা ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ। তো এই ডাক্তার সম্বন্ধে, যেহেতু খুলনা সিটিতে আমি কাজ করতাম, আর তখন এত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল না, আমরা 2জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সারা শহরে কাজ করতাম। তো সুতরাং এই ডাক্তারে আমার কাছে নতুন মনে হলো। আমি মোটরসাইকেলটা থামালাম, দরজা নক করলাম, তখন দরজা খুললেন একজন
তো আমি বললাম যে আমি ডাক্তার বিকর্ণ কুমার ঘোষকে চাচ্ছি। তো বললো যে আমি ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, ইয়াং একজন মানুষ। আমি পরিচয় দিলাম যে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বেক্সিমকো ফার্মা। বললো আসেন বসেন। ভিতরে বসলাম, উনি বললো যে ভাই আমি তো কোনো প্র্যাকটিস করি না, আমি তো আসলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি ভূমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড ডিসি অফিসের সঙ্গে যুক্ত আছে। তাই আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু ডাক্তার এবং আপনি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনের কাজ করেন, কিন্তু আপনার কাছে কিন্তু প্রতিদিনই আপনার কলিগরা কেউ না কেউ অনেক রকম সমস্যা নিয়ে আসে, প্রাইমারি হয়তো সমস্যা আপনাকে সমাধান করা লাগে। তো আমরা কিছু প্রোডাক্টের কথা আপনার বলি যে ব্র্যান্ড নেমটা আপনার জানা থাকলো, আপনি আপনার কলিগদের বলেছেন হ্যাঁ প্রতিদিনই তো কিছু রোগী আসে, কারো মাথা ব্যথা, কারো বিপিটা বেড়ে গেছে, আমাকেই চেক করে দিতে হয়, জুনিয়র হোক সিনিয়র হোক সবাই। তো ওই ডাক্তারকে আমি তারপরে ওখানে ভিজিট করলাম। তারপরে প্রতি মাসে একবার অথবা দুইবার আমি ওনার সাথে দেখা করেছি, যতদিন উনি খুলনায় ছিলেন আর কি। তো এই প্র্যাকটিসটা কিন্তু আমরা সবসময় করতাম। একজন ডাক্তার নন প্রেসক্রাইবিং হলেও একজন অ্যানাটমির প্রফেসর, হয়তোবা উনি অ্যানাটমিতে ক্যারিয়ার করেছেন, কিন্তু উনি একজন ডাক্তার, উনি হয়তোবা বাইরে প্র্যাকটিস করেন না, কিন্তু ওনার নিজস্ব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কিন্তু সাজেশন কিছু দেন। উনি কী করেন, যেটা জানেন বা যেটা শিখে আসেন ইন্টারনি অবস্থায় সেটাই বলেন। নতুন অনেক প্রোডাক্ট সম্বন্ধে যদি ওনার ধারণা না থাকে হয়তো উনি চাইলে আপনার ট্রিটমেন্ট দিতে পারেন না, কিন্তু যদি আজকে আমার ব্র্যান্ড নেমটা জানে উনি, তাহলে আমি তাকে ভিজিট করলে আমার কিছু উপকার হবে ইনডাইরেক্টলি। হয়তো আমি জানি না, তার প্রেসক্রিপশন দেখিনি, একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ লিখে দিল, একটা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ লাগতে পারে, একটা ব্যথার ওষুধ লাগতে পারে, বিভিন্ন জিনিসই তো সুবিধা ছিল। আমাদের ফিলোসফি ছিল যে ডাক্তার সে যেই হোক না কেন যদি কোথাও থাকেন ওনাকে ভিজিট করতে। স্যার আপনার এই যে ফিলোসফিটা বর্তমান সময় যদি আমরা একটু ক্রস চেক করি তাহলে দেখা যায় যে বর্তমানে যারা আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছি আমরা খুব টাইপড কিছু কাজ করি। এক্সাম্পল তাকে অ্যাসাইন করা হলো অমুক জায়গায় কাজ করবেন, সে হয়তো ওটুকুই করছে। আপনি যেমন সেলফ মোটিভেটেড হয়ে আলাদা যে কাজটা করেছেন সেটা তো বর্তমান অনেক রিপ্রেজেন্টেটিভ করে না। তো তাদের ক্ষেত্রে আপনার আসলে এই ব্যাপারে নির্দেশনাটা কি থাকবে স্যার? আসলে নির্দেশনা, আমিও তো এমপিও ছিলাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে এখানে এসেছি। আসলে এমপিওরা যে কাজ করতে চায় না এটা আমি বিশ্বাস করি না। সেটা হচ্ছিল বিভিন্ন কারণে ওনারা কাজটা করতে পারে না, বিভিন্ন চাপে বিভিন্নভাবে এত তারা ঠিক মতো করেন। কিন্তু তাকে যদি বেনিফিটটা বুঝায় দেওয়া যেত যে এই ডাক্তারে ভিজিট করলে সে এই পরিমাণ বেনিফিটেড হবে, আর ওভারঅল কোম্পানির ফিলসফি যদি তাকে বোঝানো হতো, তাহলে কিন্তু সে উইলিংলি কাজে যেত। ওইটা কোন তার জন্য একটা ডাক্তার ভিজিট করা একজন এমপির জন্য কোনো কিছু না। এইখানে অন্য প্রবলেম থাকে চাকরির ক্ষেত্রে। আপনি যেহেতু এই সমস্ত প্রফেশনে চাকরি করেছেন জানেন, যে একজন একজন ট্রেনার হিসেবে জানেন যে আসলে সেলসের একটা বড় প্রেশারের কারণে মেইন কাস্টমারের বাইরে অন্য কিছু চিন্তা করা, অন্য একজন কাস্টমার কাছে আগায় যাওয়া, এটা ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য। কেননা তার একটা বড় একটা পোর্শন থাকে, তাকে সেলস অ্যাচিভ করে দিতে হবে। ওই সময়টা সে কোম্পানি প্রমোট বা এইরকম ইনডাইরেক্ট প্রমোশন করার চেয়ে মনে করে যে আমি যদি লাইনে থাকি তাহলে আমার বেসিক যেখানে কাজ সেটা করলে ভালো হবে, এই জন্য করতে চায় না। কিন্তু বুঝিয়ে দিতে পারলে অবশ্যই তারা করবে আর কি। স্যার আপনি যেটা বললেন তাহলে বোঝায় দেওয়াটা, তাহলে এই কাজটা আসলে তো বর্তায় আমরা যারা এরিয়া ম্যানেজার আছি তাদের উপর। কারণ তার ইমিডিয়েট বস তাকে হয়তো সেই জায়গাটাকে আর একটু স্বপ্ন দেখানো যে ইয়েস ভাই তুমি এইভাবে গেলে এই জিনিসটা বা এই লাভটা তোমার হবে। আসলে টোটাল একটা এনভায়রনমেন্ট আর কি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। আপনি ইচ্ছা করলে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু তার আগে এনভায়রনমেন্টটা দেখতে হবে আপনাকে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট এখন বিক্রি কেন্দ্রিক। ওকে। ফার্স্ট ফিলোসফি হচ্ছিল সেল, ম্যানেজ দ্য সেল, কিন্তু অ্যাকচুয়ালি ফিলোসফিটা কি ছিল, সেলসই আমরা করব থ্রু প্রেসক্রিপশন। রাইট। বাট এখনকার ফিলোসফি হচ্ছিল মানুষ প্রেসক্রিপশন দিয়ে টার্গেট করতে পারে না বা চায় না। দের ইজ এ শর্টকাট ওয়ে ইন ফার্মাসি ইন্ডাস্ট্রিতে বর্তমানে, সেটা হচ্ছে হলো আন্ডার রেট। আগেও ছিল, এখনও আছে। আগে হয়তো কিছু কোম্পানিতে ছিল, কিছু পরিমাণে কম ছিল, এখন এটা বিরাট একটা প্রবলেম এসে দাঁড়াইছে, আন্ডার রেটের একটা প্রবলেম, যার কারণে মানুষের ক্রিয়েটিভিটি বলতে কোনো কিছু নাই। এক নাম্বার, মানুষ নতুন এই টার্গেট করার জন্য যত উপায় আছে সেটা করে। দ্বিতীয় কথা হচ্ছিল যে এমপিওরা আজকাল এই সমস্ত জবে যখন আসে তারা
খুব খুশি হয়ে যে চাকরি করে তা কিন্তু না। কোনো কিছু পায় না সেই জন্য এমপিও চাকরি করে, এই সংখ্যা অনেক বেশি। এই জবটা যে কত সফিস্টিকেটেড হতে পারে, কত ভালো হতে পারে, আমি কাজ করলে কত দূর যেতে পারি, এরকম কোনো ধারণা থেকে এই এই প্রফেশনকে ভালোবেসে কাজে আসে না। কোনো কিছু পায় না সেই জন্য কাজে আসে। আমার কাছে অনেক ছেলে আসছে অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস, অনার্সে ওর ভালো রেজাল্ট করা, এমপিও চাকরির জন্য। তো আমি তাকে বললাম, ভাই চাকরি আপনাকে আমি কনফার্ম দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আগে বিভিন্ন জায়গায় ট্রাই করে আসেন। এই আপনার বিসিএস দেন, ব্যাংকে অ্যাপ্লাই করেন, যত জায়গায় আপনার পছন্দ জব এগুলো করেন, করে যদি না পান তারপর আমার কাছে এসেন। এইখানে এসে আপনি চাকরি করে কয়েকদিন পরে আর এক জায়গায় যাবেন, এটা করা ঠিক হবে আপনার জন্য। এই ছেলেটা বাড়ি কুষ্টিয়া, তো 2 বছর পরে আসছে যে স্যার সব কিছু শেষ, সব কিছু ট্রাই করছি, কোনো কিছুই হয়নি, এবার চাকরি দেন। তা বলেছে এবার জয়েন করেন। এবং এই ছেলেটা আমাদের সাথে 6 বছর কাজ করেছে, এখন অন্য একটা কোম্পানিতে কাজ করে এরিয়া ম্যানেজার হিসাবে। সে টিকে গেছে, কারণ তার আর পথ কোথাও ছিল না। আর আমাদের এই প্রফেশনে যারা এখন বর্তমানে এমপিওরা আসে, তারা একটা প্রাইমারি স্কুলের টিচারের চাকরিতেও চলে যায়। আমার আমার কাছে রেকর্ড আছে, আমার অভিজ্ঞতা আছে, আমাদের এমপিও চাকরি ছেড়ে দিয়ে একজন ইউনিভার্সিটির 4th শ্রেণী কর্মচারী হিসেবে জয়েন ও করেছে। মাই গড, মানে তো 4th ক্লাস জব। 4th ক্লাসে যায়, এবং সে উইলিংলি আমাদের কাছে বলেই গেছে যে এটা চাকরিতে সে জয়েন করেছে। তাহলে মানুষের মোটিভেশনটা কোথায় এখানে জবের? আপনি যদি যে জবটাকে ভালোই বাসেন না, পছন্দই করেন না, বাধ্য হয়ে করেন, সে জবে ক্রিয়েটিভিটি কী আসবে? কিছুই আসবে না। এই সংখ্যাটা এখন ব্যাপক। যে কোনো লোক যে কোনো জায়গায় চাকরি পেলে এক মুহূর্ত আমাদের এইখানে কন্টিনিউ এই ফর্মালিটিতে কন্টিনিউ করতে চান। এই প্রবলেমটা কেন, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করার দরকার। এই টোটাল এনভায়রনমেন্টটা ক্রিয়েট না হলে এই জবটাকে আপনি আগায় নিতে পারবেন না। মানুষ এটাকে ভালো চোখে দেখবে না, ও ক্যারিয়ার দেখবে না, ওর লাভটা দেখবে না, ও বুঝতে পারবে না যে এখান থেকে আমি কী করতে পারি, কত দূর যেতে পারি। এই জন্য এরিয়া ম্যানেজার বোঝানোর আগে একটা আসলে কর্পোরেট একটা কালচার তৈরি হওয়া দরকার, কর্পোরেট আপনার স্ট্যান্ডার্ড তৈরি হওয়া দরকার যে আমরা এটা করব, এটা করব না। আর ডিগনিটিটা আমাদের এখন অনেক লোয়ার টায়ারে। এমপিওদের ডিগনিটিটা এমন পর্যায়ে নেমে গেছে যে এরা মনে করে এটা খুবই খারাপ জব, এইখানে চাকরি করা মানে জীবন শেষ, অন্য কোনো কিছু আর করার থাকবে না। সুতরাং আমরা এই চাকরিটা বাধ্য হয়ে করি, অন্য কিছুতে করি না। সুতরাং আপনি এরিয়া ম্যানেজার বুঝিয়ে দেওয়ার পরেও মূলত কর্পোরেট কালচার যদি আমরা কোম্পানি থেকে যদি নিজেরা ঠিক না করি তাহলে হবে না। স্যার, এখানে আপনি কয়েকটা বিষয় বলেছেন, আমি দুইটা বিষয়কে একটু এখানে আনতে চাই। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আন্ডার রেটের কথা বললেন। আমি যতটুকু জানি আপনি যে টিমগুলো দেখছেন এই টিমে আন্ডার রেট নেই। আরেকটা জিনিস আপনি বলেছেন যে এখানে একটা পরিবেশ ঠিক রাখে এবং মানুষ চাইলেই যখন সুযোগ পায় চলে যায় জবের ক্ষেত্রে। তাইলে এই যে দুইটা জায়গা, এখানেও কিন্তু আপনার লোকজন চাকরি কম ছাড়তেছে, যেটা আমাদের কাছে যে রেকর্ড। তাহলে আপনি আপনার এই জায়গাটায় যে কালচারটাকে তৈরি করেছেন সেটাকে আপনি কিভাবে করলেন, এবং অন্য কেউ পরবর্তীতে আপনারটা ফলো করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, বাট আপনি কিভাবে করেছেন আমরা সেটা একটু শুনতে চাই, যাতে করে অ্যাটলিস্ট মেসেজটা মানুষ জানুক যে yes, এরকম ফলো করলে যে আমি হয়তো বা আন্ডার থেকে একটু মুক্ত থাকতে পারবো, আমার পরিবেশটা ভালো থাকবে। কি করেছেন আপনার সাথে? আমরা আসলে প্রত্যেকটা লোকের এমপিওদেরকে আমাদের আমরা প্রথম কাজ হচ্ছিল আমাদের ও যে একজন এমপি এবং তাকে একটা রেসপেক্টের জায়গাটার দেখা। আমি প্রত্যেক ডিপো ইনচার্জকে বলেছি, যত আমাদের ডিপো আছে প্রত্যেকটা ডিপো ইনচার্জ বলছি, একজন এমপি যদি আপনার এখানে আসে, অফিসে আসে, প্রথমে তাকে বসতে বলবেন, এক গ্লাস পানি দিবেন, এক কাপ চা খাওয়াবেন, তারপরে তার অর্ডারগুলো, তার কী কাজ আছে শুনবেন। আপনারা যদি এই সম্মানটুকু এমপিওকে না করতে পারেন, একটা ইন্ডাস্ট্রি টোটালটা দাঁড়ায় আছে তার পরিশ্রমের উপরে, রাইট। এবং সেই জন্য মূল কাজটা করে দেয় এবং তার একটা প্রাপ্য সম্মান আছে। আমি মাঝখানে চিন্তা করেছিলাম যে আমি যে এটা তো আবার একক ডিসিশনে হবে না, আমরা যেমন একটা গেট টুগেদার করি, পিকনিক করি বিভিন্ন জায়গায়। তো আমি একবার প্রপোজাল দিয়েছিলাম, আলোচনা করেছিলাম আমাদের সবার টিমের সাথে, ম্যানেজারদের সাথে, যে ভালো পারফর্ম যারা করে, ভালো ছেলে আমাদের অ্যাচিভমেন্ট করে, একটা পিকনিক বা গেট টুগেদারে দেখা যায় যে এমপিওরা আসে সিঙ্গেলি।
আমরা যদি তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারি, তার ওয়াইফকে নিয়ে আসতে পারি, তার বাবা মাকে নিয়ে আসতে পারি, তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে নিয়ে আসতে পারি, অ্যাজ এ তার ছেলে ভালো করে আমাদের সাথে, তার ছেলেকে আমরা পছন্দ করি, তার বাবা মা শ্বশুর শাশুড়ি দেখবে আমার জামাইকে কোম্পানির লোক পছন্দ করে, তাদের যথেষ্ট রেসপেক্ট দিলে এই ছেলেটা এনকারেজ ফিল করবে, তার সম্মানটা বাড়বে যে না, যে একটা ভালো কোম্পানিতে চাকরি করে এবং একটা ভালো চাকরি করে এবং এখানে ভালো ক্যারিয়ার আছে, অনেক দূর ওঠা যাবে। ফ্যামিলি থেকে এই সাপোর্টটা, তার ওয়াইফও তাকে এনকারেজ করবে যে ঠিক আছে তুমি ভালো করে কাজ করো যাতে আগাইতে পারে। এই সম্মানটুকু আমরা প্রথমে এমপিওদেরকে দিতে চাই। দ্বিতীয় জিনিস যেটা করছি সেটা হচ্ছে আমরা এমপিওদের এরিয়া ম্যানেজার সবটারই আমরা চেষ্টা করি যে একটা টার্গেট যাকে যেটা দেওয়া হয়, আমরা প্রথমেই তাকে বলছি যে আপনি টার্গেটের দিকে তাকানোর দরকার নেই, আপনি কাস্টমারের দিকে তাকান। আমাদের একটা ফিলোসফি আছে, সেটা আমরা বলি যে ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ ইজি। ডু হোয়াট ইজ রাইট, নট নট হোয়াট ইজ ইজি। হোয়াট ইজ ইজি। ওকে। এইটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল, সব চাকরির ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আপনি যেখানে খেয়াল করে দেখেন যেটা রাইট কাজ জীবনের সর্বক্ষেত্রে সবাই কিন্তু তাই করতে চায়, বিভিন্ন কারণে পারে না, সেটা ঠিক আছে। আমরা একটা এমপিও যখন চাকরি অ্যাচিভমেন্ট করতে পারে না, আমাদের কাজ হচ্ছে তাকে বলা যে হোয়াট ইজ দ্য প্রবলেম লাইং উইথ ইউ উইথ দ্য মার্কেট, কেন আমরা এটা করতে পারি না। এরিয়া ম্যানেজারের কাজ হচ্ছে এরিয়া ম্যানেজারের কাছ থেকে আমরা একটা সার্টিফিকেট বা এরিয়া ম্যানেজারের কাছে একটা ওপিনিয়ন চাই যে আপনার ছেলেকে ঠিক আছে কিনা, সে ঠিকমতো কাজ করে কিনা, কাজ করতে চায় কিনা। যদি বলে ঠিক আছে, তখন আমরা এমপিওকে বলি এরিয়া ম্যানেজার যদি প্রবলেমটা আইডেন্টিফাই করেন যে কেন এই টার্গেটটা হচ্ছে না। ডেফিনেট দুইটা কারণ থাকে মার্কেটে, ম্যাক্সিমাম তিনটা কারণ থাকে। এক হচ্ছে আপনার লোক কাজ করে না, দুই নম্বর হচ্ছে কেমিস্ট তাকে ঝামেলা করে, অর্ডার, একটা বড় ফার্মেসি আছে তারা অর্ডার দেয় না, সে হয়তো অন্য জায়গার থেকে অন্য কিছু চায়, যার কারণে অন্য জায়গার থেকে অর্ডার মাল নিয়ে আসে, সে নিতে চায় না। আর নাহলে মেজরিটি কেসে প্রবলেমটা হচ্ছে হলো ডাক্তারের প্রেসক্রিপশন ইনসাফিসিয়েন্ট। যতটুকুন প্রেসক্রিপশন হলে ও টার্গেটটা হয় ইজিলি, ততটুকুন প্রেসক্রিপশনও জেনারেট করতে পারে না। তাহলে প্রবলেম লাইং উইথ দ্য ডক্টর। আমাদের প্রত্যেকটা এমপির একটা করে শিট আছে, আমরা মেনটেন করি আর কি। এটার মধ্যে তার কতজন ডাক্তার আছে, কোন স্পেশালিটি কতজন ডাক্তার আছে, তার টার্গেট কত, মেজর প্রোডাক্ট কতগুলো বিক্রি করে, ডাক্তার প্রোফাইল সবার উপরে, যে তার নন প্রেসক্রাইবার ডাক্তার কতজন, ইনফ্রিকুয়েন্ট প্রেসক্রাইবার কতজন, যারা লেখে না। আমরা এক্সপেক্ট করি প্রতি প্রেসক্রিপশনে কথা বলতে যে প্রতি প্রেসক্রিপশনে একটা করে প্রোডাক্ট লিখে দিবে, সবাই আমার একটা সাপোর্ট থাকবে, কিন্তু দেখা যায় যে তা আশা করি কিন্তু উনি হয়তো 10টা প্রেসক্রিপশনে 5টায় প্রোডাক্ট লেখে, 5টায় আমাদের কোনো প্রোডাক্টই থাকে না। একটা আছে লয়াল প্রেসক্রাইবার, যারা এগুলো সব কোম্পানিরই আছে, কিছু লয়াল কাস্টমার আছে যারা ওনারা কোম্পানিকে সবসময় একটা দুইটা শেয়ার দিয়ে দেয়, এরকম লয়াল প্রেসক্রাইবের সংখ্যাও আছে। দেখা যায় হচ্ছে হলো নন প্রেসক্রাইবারও জিরো, মানে আমাদের ক্ষেত্রে নন প্রেসক্রাইবার বলতে গেলে নাই আর কি। লয়াল প্রেসক্রাইবার সংখ্যাও খুবই কম, ইনফ্রিকুয়েন্ট প্রেসক্রাইবের সংখ্যা হচ্ছিল বিশাল লিস্ট। এইখানটাই হচ্ছিল যে আমরা যে পরিমাণ সাপোর্ট আমাদের, এরাই মার্কেট লিড করে, যে পরিমাণ সাপোর্ট আমার এইখানে যাওয়া দরকার, মানে আশা করি সে পরিমাণ আমরা পাই না। তাহলে কীভাবে এটা পাবো? এরও অনেক গল্প আছে, সে যতই হোক না কেন। অনেক ডাক্তারই আছে যেখান দেখা যায় যেহেতু আমার নিড আছে যে আমি টেরিটরিতে অ্যাচিভ করতে পারি না, রিজন বিহাইন্ড কী কারণে পারো না, এই আইডেন্টিফাই করতে দেখা যায় কিছু ডাক্তার আমাদের কম লেখে। তা হাউ টু গেট দ্য প্রেসক্রিপশন ফ্রম দেয়ার, এটা হচ্ছে আমাদের প্রধান অবজেক্টিভ থাকে। একজন ডাক্তার আমরা দেখা যায়, আমাদের এখানে গল্প আছে যে আমরা বাস্তব কথাই বলতেছি, যে উনি একটা মেইন জায়গায় বসে, সেখানে আমাদের প্রেসক্রিপশন করে, কিন্তু আমরা যখন মার্কেট অবজারভেশন দেখলাম তখন আমাকে রিজন ম্যানেজার বলল স্যার দেখেন 2-3টা প্রেসক্রিপশন আমরা পেলাম, উনি আপনাদের প্রোডাক্ট লেখে নেই। তখন রিজনে খুব সুন্দর করে দেখলো যে আসলে এই ডাক্তারের ওই প্রেসক্রিপশনের দিকে দেখলো অ্যাড্রেসটা ডিফারেন্ট। ওই ডাক্তার বসে হচ্ছিল মনে করেন একটা বড় ডায়াগনস্টিক সেন্টারে সন্ধ্যাবেলা, যার মেইন প্র্যাকটিস সেটা, দুপুরবেলা উনি একটা ছোট ক্লিনিকে পেরিফেরিতে যায়, আশেপাশে কোনো একটা ক্লিনিকে বসে, সেখানে হয়তো বা 4-5টা পেশেন্ট পায়। তারপরে যে আরেকটা জায়গায় সেখানে 2-3টা পেশেন্ট পায়, সন্ধ্যাবেলা উনি আসে, মিডল ক্লাস থেকে বেরোয় 2টায়, ওই যেখানে 2 ঘন্টা ওইখানে 1 ঘন্টা সময় দিয়ে তারপর উনি ফিরে।
এই যে দুইটা স্পট আছে, এই দুইটা স্পটে উনি প্রেসক্রিপশন করে নাই আমাদের প্রোডাক্ট। ওই স্পটগুলোতে আমাদের এমপিওরা যায় না, আমাদের এমপিও তো মেইন স্পটেই যায়। মেইন স্পটের প্রেসক্রিপশনে কিন্তু আমাদের সাপোর্ট আছে, কিন্তু এই দুইটা যে সাইড স্পট আছে যে দুইটা জায়গায় গেল, এই দুইটা নাই। আমরা আইডেন্টিফাই করলো রিজিওনাল ম্যানেজার, বললো যে ঠিক আছে গো দেয়ার। তখন ওইখানে আপনার এমপিওকে অ্যাটাচ করে দেওয়া হলো, আরেক জায়গায়ও এমপিওকে অ্যাটাচ করে দেয়। এটা টাইম হয়েছে বেলা 3টা, বেলা 2:30, একটু কি 4টা, awkward time. awkward টাইম। কিন্তু উই হ্যাভ টু ডু ইট অ্যাজ বিকজ ফিলোসফি কোনো শর্টকাট ওয়েতে মাল বেচার কোনো Scope. প্রোডাক্ট বাঁচার কোনো সম্ভাবনা নাই। 100% একদম জিরো টলারেন্স এখানে আমরা করি, যার কারণে হাউ টু ম্যানেজ দ্য প্রেসক্রিপশন, নট ম্যানেজ দ্য বিজনেস। যার কারণে আমার প্রেসক্রিপশনের জন্য ডাক্তার পেছনে ছুটি, সে ডাক্তার যেখানে হোক, যে অবস্থায় হোক না কেন, দেন আই ক্যান ম্যানেজ দ্য টোটাল রিজাল্টস। এবং আমরা এখনও পর্যন্ত এই ফিলোসফিতে বিশ্বাস করি। প্রবলেম উইথ লাইং উইথ দ্য ডক্টরস প্রেসক্রিপশন, প্রবলেম কিন্তু মেজরিটি ক্ষেত্রে আপনার প্রবলেম ইনসাফিসিয়েন্ট প্রেসক্রিপশন। যতটুকুন প্রেসক্রিপশন হলে টার্গেট হওয়ার কথা। হওয়ার কথা ততক্ষণ থাকে না, শর্ট থাকে। Right. ইট উইল টেক 2 years 3 years। একটা রিজিয়ন ডেভেলপ করতে আমাদের, আমি একজন রিজিয়ন ম্যানেজারকে ট্রিটে দিছি 82%-এ, 3 বছর লাগছে তাকে 100-এ আসতে। 1 বছর সে ছিল 97 থেকে 99-এর মধ্যে, 1 মাসও 100 করতে পারে নাই। বাট কোনো দিনই তাকে বলা হয়নি যে তুমি 100 করে দাও। আমরা ওয়েট করেছি, এখন সে কন্ট্রিবিউটর টেরিটরি 102%, 3%, 5% করে। আমাদের কাহিনী হচ্ছে তাই, আমরা ধৈর্য ধরি, প্রবলেম সলভ করি, প্রেসক্রিপশন বাড়াই, বিক্রি করি। কোনো শর্টকাট হইতে কোনো জায়গায় নাই, যার কারণে আমাদের এই এই কালচারটা মেনটেন করতে পারি। স্যার থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই পুরো কথাটা যদি একটু সামারাইজ করি, তাহলে আমরা যারা দেখছি তাদের জন্য একটু সুবিধা হবে। আপনি ফার্স্ট বলেছেন যে আমাদের এমপিওদের ডিগনিটিটা মেনটেন করা, এবং সেক্ষেত্রে আপনি স্ট্রংলি একটা জায়গায় কাজ করেন। বলেছেন যে ডিপো ইনচার্জ যারা আছে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দেওয়া, যে আমার ভাই এমপিও যখন আসবে সে আগে চা খাবে, পানি খাবে, এরপরে হচ্ছে অর্ডার। বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি স্যার, আমার নিজের লাইফ থেকে যদি বলি, আমরা দেখেছি যে ডিপোতে গেলে ওরা না কোনো রকম পাত্তাই দেয় না। ইভেন যে একজন নর্মাল ডিএ, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, সেও এরকম ঝাড়ি দিয়ে কথা বলে একজন এমপিওকে, ও মাই গড, মানে তখন মনে হয় যে চাকরিটা ছেড়ে দেওয়া দৌড় মারে। সো আপনি এই যে একটা রুট কজে হাত দিয়েছেন, দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড, আপনি যেটা বলেছেন যে গেট টুগেদারটা যদি ফ্যামিলি তারকে নিয়ে করা যায় তাহলে এটা খুবই ভালো হয়, এবং সেক্ষেত্রে সে তখন প্রাউড ফিল করে, ওরে আমার ফ্যামিলি মেম্বার্স সম্মানিত হচ্ছে, যেটা তাকে কানেক্ট করে অন্যরকমভাবে। ইভেন এটা একটা খুব বিখ্যাত বই আছে স্যার, ড্রিভেন নামক একটা বই লিখেছেন লরেন্স এবং নরিয়া। সেখানে ওনারা বলেছেন যে টিম বন্ডিংটা কীভাবে বাড়ে বা মানুষের মোটিভেশনটা কীভাবে আসে। সেই জায়গাটাতে ওনারা একটা এক্সাম্পলের মধ্যেই বলছিলেন যে যখন আপনি আপনার টিমের মধ্যে বন্ডিংটাকে বাড়াবেন, গেট টুগেদার হোক, তার টিমকে আরেকটু কানেক্ট করে, তার ফ্যামিলিকে কানেক্ট করে, তখন তার মধ্যে আলাদা একটা মোটিভেশন কাজ করে, ড্রাইভ কাজ করে সেখানে থাকার জন্য। রাইট। থার্ড থিংস, আপনি যেটা বলেছেন যে টার্গেট সেট আপের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিষয়কে ফলো করে দেন আপনি যান, এবং সেখানে 3টা বিষয়কে খুব স্পেসিফিক বলেছেন, যে হয় আমার লোকের সমস্যা, নাইলে হচ্ছে কেমিস্ট কাভারেজ ঝামেলা, নাইলে আমার ডক্টর প্রেসক্রিপশন ইনফ্রিকুয়েন্ট। তাহলে আমরা খুঁজে বের করি যে কোন জায়গাটা চ্যালেঞ্জ। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে ইনফ্রিকুয়েন্ট প্রেসক্রিপশন। সো সেই জায়গাটা নিয়ে যখন আপনি কাজ করছেন এবং সেই রুট কজে আপনি ঢোকেন, ওই প্র্যাকটিসটা এখানে আপনি খুব সুন্দর করে 2টা শব্দ বলেছেন, 2টা সেন্টেন্স আকারে। একটা হচ্ছে ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ ইজি। হোয়াট ইজ ইজি। এই যে ফিলসফিটা, এটা না অনেক ডেপথ, এটার আন্ডারস্ট্যান্ডিংটা। সো সেই জায়গাটা আপনি ফলো করছেন, যেটা আমাকে আসলে খুবই মুগ্ধ করেছে। এবং ফাইনালি হচ্ছে যে কনসিস্টেন্সিটা কি, যে লাইক একজন লোক পারফর্ম করছে না, ওকে আপনি এক্সাম্পল আকারেই বললেন যে 82 ছিল, তাকে পারফর্ম বানাতে আপনার 3 বছর লাগছে। এই যে আপনার সহনশীলতাটা, তাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে তাকে ব্যাকহ্যান্ড থেকে কন্টিনিউ করা, এই কালচারটার কারণেই আন্ডার রেট তথাপি তার লেগে থাকা, আপনার সাথে থাকা, এই জিনিসটা মেনটেন করে। সো যে সকল কোম্পানিগুলো ভালো করতে চায়, আমার বিশ্বাস যে এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারে। আসলে আমরা এখনও যেমন আমরা এমপিওদের কথা বলেছিলাম যে তাকে সম্মানিত করার যে জায়গাটা, সেটা আমরা এখনও করে উঠতে পারিনি। কিন্তু দিস ইজ আমাদের আমাদের চিন্তা চেতনা, যে এরকমভাবে শুধু যে এমপিও ফিল করবে যে আমি আমার পরিবারকে সম্মানিত করেছে, থাক না, এমপিওর পরিবারও মনে করবে যে আমাদেরকে এই কোম্পানি ভালো আমাদেরকে। যেমন আপনি চিন্তা করতে পারবেন, আমি জানি না কেন হয়েছে, আমি যখন বেক্সিমকো ফার্মা ছেড়ে ইনসেপ্টটা জয়েন করি, কেন জানি না, আমার মা আমাকে বলেছিল
যে তুমি চাকরি করলে আর কোনো কোম্পানিতে যেন এইখানেই করো। আমি জানি না কেন বলছে, কেননা আমার মা, আমি যখন চাকরি করতাম প্রথমে এমপিও এরিয়া ম্যানেজার ছিলাম বেক্সিমকোতে, রাত যখন বাসায় ফিরতাম একদিন আমাকে বলতেছিল যে খুব কি কষ্ট চাকরিতে। তো বললাম কেন, মানে উনি আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝছে যে কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে তো বা কত কষ্ট টষ্ট হচ্ছে। বললো যে দরকার হলে চাকরি করার দরকার নেই। তাই বললাম তাহলে চলবো কীভাবে? বলে যেভাবে চলে চলো, তবু চাকরি মা তো সেই জন্য চিন্তা করছে যে যা হয় হোক, কিন্তু এত পরিশ্রম এত কষ্ট করার দরকার নেই। কারণ ওইখানে তখন আমাদের একটা প্রবলেম ছিল, অন্য ধরনের ঝামেলা ছিল। আবার ইনসেপ্টে আসার পরে আমার মনে হয় সম্ভবত হাসি খুশি দেখেছে, মানে প্রাণবন্ত দেখেছে, এই জন্য বলছে তুমি চাকরি করলে এখানেই করো, অন্য কোথাও যাওয়ার আর দরকার নেই। আমার তাই মনে হয়, নাহলে তো ওনার সাথে আমার উনি প্রফেশন সম্বন্ধে কিছু বুঝেও না জানেও না, কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছুতে এই যে ফিলিংসটা যে আমার ছেলেটা ভালো জায়গায় চাকরি করে, আমরা এমপিওদের পরিবারের মধ্যে এই জিনিসটা তৈরি করে দিতে চাই। যে এমপিও, আমরা এমপিওকে বলি ভাই আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, টার্গেট না হলে দায়িত্ব আমার, কিন্তু আপনি আপনার সঠিক কাজটা করবেন। যদি টার্গেট না হয় রেসপন্সিবিলিটি আমার, আমি আপনার রেসপন্সিবিলিটি, আপনার কোনো কিছু নন পারফর্মার অনেক ছেলেপেলে আছে আমাদের অ্যাচিভ করে না, কিন্তু আমরা তার চাকরি যায় না। কিন্তু আন্ডারেট করলে, মিস ইউজ করলে, আপনার ট্রেস পাসিং করলে জিরো টলারেন্স, আমরা কোনো মতেই তাকে এখানে চাকরি করতে দিই না। এই ব্যাপারে কোনো 100%-এর মধ্যে 1%ও গাফিলতি নেই। আর এমপিওর পেইনটা আমরা নেওয়ার চেষ্টা করি, যে এরিয়া ম্যানেজার পেইনটা আমি নেওয়া। এই যে কয়দিন আগে কনফারেন্সে আমি একজন এরিয়া ম্যানেজার অ্যাচিভ করতে পারেন, আমি রিজন ম্যানেজারকে ওপেন কনফারেন্স, এমপিও বসা, রিজন ম্যানেজার বসা, এরিয়া ম্যানেজার সবার মধ্যে বললাম, যেহেতু আমাদের কালচার, তাই বললাম যে ভাই রিজন ম্যানেজার বললাম আপনি কি এরিয়া ম্যানেজারে টার্গেটটা করে দিতে পারবেন, তাহলে আপনি একটা কাজ করে দেখায় দেন যে আমি 3 মাসে এটা করতে পারবো। করতে পারবো। তো রিজন ম্যানেজার বলে স্যার আমি তার আপনি পারবেন না, তাহলে তো প্রবলেম লাইক নট এরিয়া ম্যানেজার, প্রবলেম লাইক দ্য টেরিটরি। আইডেন্টিফাই করেন প্রবলেমটা। আপনি এরিয়া ম্যানেজার কোনো সমস্যা নেই, যদি এরিয়া ম্যানেজার সমস্যা তাহলে তো আপনার মধ্যে কোনো সমস্যা নেই, আপনি পারতেন, যেহেতু আপনি পারবেন না তার মানে প্রবলেম লাইং উইথ দ্য টেরিটোরিয়াল প্রবলেম। কিছু প্রবলেম ছিল, একটা হসপিটালে বিজনেস হচ্ছে না, মানে একটা বড় সড়ো হসপিটালে আগে এখানে যত বিজনেস হচ্ছে না, তখন সে তার জন্য অ্যাচিভ করতে পারে না। তখন আমরা ডিসিশন নিলাম, আমরা বললাম আপনারা ঢাকা সিটি রিজন ম্যানেজাররা বসে ডিসিশন এই টার্গেট এখান থেকে সরা যেতে হবে। কারণ এই টার্গেট আগে বিক্রি করতো 8 লাখ টাকার একটা ব্যবসা ছিল, এখন এই এমপিও সেখানে আপনার 2 লাখ টাকাও পায় না। তো এই 6 লাখ টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে? সুতরাং এই হ্যাভ টু শিফট দিস টার্গেট ফ্রম দেয়ার টু অ্যানাদার প্লেস। কোথায় করবেন আপনারা অবশ্যই ডিসিশন নেন, নিয়ে আমাকে জানাবেন। এই যে আপনার এরিয়া ম্যানেজারের পেইনটা বা তার যে প্রবলেমটা আমি যে তখন নিজের মনে করে নিজে নিলাম, তখনই কিন্তু ওদের মোটিভেশনটা আসে। কিন্তু যখন আপনি বলবেন যে আপনার প্রবলেম আপনি সলভ করেন, বেতন আপনি পান, এই ফার্মাল ল্যাঙ্গুয়েজ আছে, বেতন আপনি পান, টাকা আপনি নেন, ফ্যাসিলিটিস আপনার, আপনার টার্গেট আপনি করে দেন, নট দ্যাট। আপনি কেমনে করবেন আমি জানি না, না। কিন্তু টার্গেটের পথটা আপনাকে দেখাই দিতে হবে যে এইভাবে এই পথে গেলে আপনি অ্যাচিভ করতে পারবেন। আমরা জাস্ট এইটাই কন্টিনিউ করি, আর কোনো কিছুই আমাদের কোনো কোনো মিরাকল কোনো কিছু নাই, কোনো কিছু নাই, যেহেতু ধারাবাহিকভাবে ডাক্তারের সাথে লেগে থাকি, ডাক্তারের সাথে প্রেসক্রিপশন করাই। ইভেন আমরা যারা অ্যাচিভার যে সমস্ত টেরিটরি আছে, আমাদের অনেক রেকর্ড আছে অ্যাচিভার টেরিটরি, এই রেমেজের সব বাদ দিয়ে দিছি, যেহেতু বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ অ্যাচিভার টেরিটরি। অ্যাচিভার টেরিটরি আছে আমাদের, যে 105% করে, 103% করে, 102% করে। আমরা প্রোডাক্ট ওয়াইজ অ্যানালাইসিসে আমাদের একটা ম্যান্ডেটরি সিস্টেম আছে, রিজন মেজার মাস শেষে তার টেরিটরি শিটটা পড়তে হবে, ওকে। প্রোডাক্ট ওয়াইজ টেরিটরি শিট, যে এই ছেলে প্রত্যেকটা স্কেল ধরে ধরে পড়তে হবে যে এই ছেলের যে টার্গেট করে কীভাবে করে, আর যে করে না সে কেন কোন প্রোডাক্টের জন্য করে না। তো মেজর কিছু প্রোডাক্ট সব কোম্পানিরই থাকে, টার্গেট শিটটা, অ্যাচিভমেন্ট শিটটা প্রোডাক্ট ওয়াইজ দেখলে বোঝা যায়, কোনো অ্যাবনর্মালিটিস যদি কোথাও থাকে বোঝা যায়। তা আমরা এরকম কালচার করে, যেহেতু আমাদের কালচার আছে, আমার মনে হয় আমরা কিছু রিজিয়নে এই গত কয়েক মাসে 40-50% লোক অনেক জায়গাতে বাদ দিচ্ছি অ্যাচিভার টেরিটরি। কিন্তু আমাদের কাছে সন্দেহজনক, আমরা যখন জিজ্ঞেস করছি এই প্রোডাক্ট কোথার থেকে বিক্রি হয়েছে, দেখা যায় উত্তর দিতে পারে না, এবং আমাদের ক্যালকুলেশনে মিলে না। আমরা বাদ দিয়ে দিচ্ছি এমপিওকে, 80%, 60-70% নেমে গেছে টেরিটরির আপনার প্রোডাক্টিভিটি। তার কারণ তার মধ্যে 2 নম্বরে ছিল। ওই জন্য আমরা বলছি যে ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ ইজি। আমার অ্যাচিভমেন্ট করে দিচ্ছে তার মানে এই না
যে সে আমাদের মধ্যে এখনও আন্ডারেড নাই, কিন্তু এখন অনেক ছেলেপেলে আছে, অনেক এমপিওরা আছেন শর্টকাট যারা শর্টকাট করার চেষ্টা করে। 5% লোক তো অবশ্যই আছে, এটা তো আছেই, কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কারা, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা এটা করতে পারবেন না, আপনারা এটা করেন না, আমরা আপনাকে হেল্প করব। তারপরে যারা করে কেউ টিকতে পারে না, আমরা আমাদের প্রসেসের কারণে বা সিস্টেমের কারণে বেশি দিন রান করতে পারে না, ধরা পড়ে এবং তাদেরকে চলে যেতে হয়। স্যার, আপনার একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে একটা টেরিটরিতে আপনি প্রশ্ন করেছেন যে এই যে এরিয়া ম্যানেজারের টার্গেটটাকে আপনি করে দিতে পারবেন। যদি সে বলে যে না আমি পারবো না, তার মানে তো আসলে মানে ম্যানেজারের প্রবলেম না, প্রবলেমটা তো তখন হচ্ছে যে আসলে অন্য কোনো Market জায়গায়, মার্কেটের হতে পারে বা অন্য কোনো জায়গার হতে পারে, সেটাকে খুঁজে দেখা। সো দিস ইজ এ ভেরি পাওয়ারফুল কালচার। সেকেন্ড আরেকটা বিষয় বলছিলেন যে আমার কলিগের সুখে আমি সুখী, ওর ব্যথাটাকে আমার অনুভব করাটা। রিসেন্টলি আমার জানা একজন এরিয়া ম্যানেজার, আমি কোম্পানির নাম বলছি না, তো আমাকে ফোন দিয়েছে যে তার টেরিটরির একজন এমপিও প্রায় 3.5 লাখ টাকার মতো ক্রেডিট টাকা তুলে নিয়ে সে চলে গেছে মার্কেট থেকে। তো আমাকে ফোন দিয়েছে যে আমি এখন কি করব। তো আমি বললাম, আমি পুরো হিস্ট্রিটা শুনলাম। তো শোনার পরে যেটা দেখলাম যে এই ছেলের আগেও আরেকবার করছে। তো যখন করেছে তখন এরিয়া ম্যানেজার টোটাল বিষয়টা আরএসএম, ডিএসএম এবং একেবারে এইচআর পর্যন্ত বিষয়টাকে জানিয়েছে এবং বলেছে যে আসলে এই ছেলের ঝামেলা আছে, আপনারা এটাকে হয়তো বাদ দিয়ে দেন, কারণ না হলে এ ভবিষ্যতে এরকম করতে পারে। কিন্তু ওই সময়টাতে তৎকালীন যিনি রিজিনাল ম্যানেজার এবং ডেপুটি সেলস ম্যানেজার, ওনারা বলছে আচ্ছা এটা কোনো ব্যাপার নেই, আমরা দেখতেছি, আমি দায়িত্ব নিচ্ছি, ওর করতে দেন। এখন এই ছেলে 7 মাসের ব্যবধানে আবারও সেম কাজ করছে। এখন কাজ করার পরে এবার তো এরিয়া ম্যানেজার বলে যে আমি তো এরকম বলছিলাম কিন্তু ওনারা করেন, এখন ওনারা তো কেউ দায়িত্ব নিচ্ছে না, ওনারা বলে যে এটা আপনার দায়িত্ব, 3.5 লাখ টাকা গেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে হবে। ইভেন তখন সে বলছে ঠিক আছে তাহলে আমি এইচআরকে জানাই, এইচআর অন্তত একটা জিডি করার আমাকে অনুমতি দেখ। তো বলছে না, এইচআরকে জানালে তো আপনার চাকরি চলে যাবে। তো বলে স্যার এর আগে তো আপনারা ওর দায়িত্বটা নিছিলেন, আপনাদের কথা আমি ওকে রাখছি, আমি তো ওকে ট্যাকল করতে পারি নাই, আমি তখনই বলছিলাম আমি পারবো না কারণ ছেলেটা এরকম। তো ডিএসএম বলে যে এগুলো কথা বলে হবে না, যেহেতু এটা আপনার গিয়েছে আপনি বুঝবেন, তা না হলে আপনাকে এইচআর থেকে আলাদা করে এটা ব্যবস্থা নেওয়া হবে। তো ঠিকই 2 দিন পরে এইচআর থেকে তার কাছে চিঠি আসছে, এরিয়া ম্যানেজারকে শোকজ করছে যে আপনার এরকম টাকা মিসিং হয়ে গেছে, সো শোকজ করেন। এখন এরিয়া ম্যানেজার করছে কি যে শোকজ পাওয়ার পরে সে নিজে পুরানো হিস্ট্রি সব সহ ডকুমেন্ট সহ যে সে আগে চিঠিমিটি পাঠাইছে, ডিএসএম যে দায়িত্ব নিছে, সব লেখা এবার এইচআরকে পাঠাইছে। এইচআর পাঠানোর পর এইচআর পড়ছে আর বিপদে। কেন এইচআর বিপদে পড়ছে? এই কারণে এটা আবার ওনাদের ম্যানেজিং ডিরেক্টর দেখছে, দেখে বলে যে এইচআর কেন এই রোলটা ইনিশিয়েটিভটা নিল না, ওয়াই, কেন এরিয়া ম্যানেজার কাছে এটা আসলো, কেন এরিয়া ম্যানেজার সেকেন্ড টাইম এটা করতে হলো। তো এইচআরের চাকরি যায় যায় একটা অবস্থা। তো এইচআর এবার কী করছে, এবার এরিয়া ম্যানেজারকে ডাকছে, রিজনাল ম্যানেজারকে ডাকছে, ডিএসএমকে ডাকছে ইন ফ্রন্ট অফ ওনাদের ডিরেক্টর এইচআর। ডাইকে এবার যখন প্রশ্ন করা শুরু করলো তখন তো এবার সেলস ম্যানেজার এবং যিনি রিজনাল ম্যানেজার উনি বলে যে স্যার হ্যাঁ আমরা এরকমটা বলেছিলাম, এরকমটা হয়েছিল, কিন্তু এখন তো হয়ে গেছে ঘটনাটা, এই ঘটনা। তো আলটিমেটলি তখন ডিরেক্টর এইচআর এরিয়া ম্যানেজারের দুঃখটা বুঝেছে, বুঝে উনি বলেন যে আচ্ছা ঠিক আছে সেটা আমরা দেখতেছি, আমরা অন্যভাবে বিষয়টাকে দেখি কীভাবে সর্ট আউট করা যায়। তো শুনেছি যে ওই ছেলেটা আবার আসতেছে, তার সাথে বসবে। তো এইখানে আমার কাছে স্যার যেটা মনে হলো, আপনি যে কালচারটা ফলো করছেন আর এইখানে যে ঘটনাটা পুরোটা বিপরীত। এখানে উল্টো এরিয়া ম্যানেজারকে একরকম বিপদে ফেলে দেওয়া হয়েছে, তার দায়িত্বটা তো নেয়ই নেয়, ইভেন তাকে এইচআর কাছে সুপর্দ করছে, যখন করছে তখন আবার ওই ম্যানেজার নিজ থেকে আবার পুরো হিস্ট্রি বলছে, বলার পরে গিয়ে সে অ্যাকনোলেজ করছে হ্যাঁ আমরা করছিলাম। এখন আমাদের এখানে কালচার হচ্ছে, আমাদের কোম্পানি কালচার, আমি টোটাল কোম্পানি কালচারই এরকম হচ্ছে, এইরকম সেকেন্ড টাইম করার কোনো সুযোগই নেই আমাদের এখানে। আপনার এইটা শোনা মাত্রই, এরকম ঘটনা কিন্তু আমাদের কোম্পানিতেও আছে, শোনা মাত্রই ওইটাকে স্টপ, ওইখানে চাকরি তো থাকবেই না। 2 নম্বর এইটার সাথে সাথে এটা টেক ওভার করবে, টেক ওভার করে লিগালকে দিয়ে দিবে, লিগাল তার লিগাল প্রসিডিওরে যাবে, কোর্ট পর্যন্ত যাবে। তাই তো হওয়া উচিত। এবং এইখানে এমপ্লয়িরা যদি আগে রিপোর্ট করে থাকে বা কোনো কিছুতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমপিওরা করে, এরিয়া ম্যানেজার সংশ্লিষ্ট থাকে না, এবং ওইটা লিগালে কোম্পানি লিগালি আপনার মিট আপ করে। বুঝতে পারছি স্যার। আমি যদি এবার আরেকটা থেকে একটু জানি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি তো স্পেশাল টিমটা নিয়ে কাজ করছেন, সো স্পেশাল টিমের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর
আমরা নর্মাল জেনারেল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করি তাদের থেকে তো কিছুটা ডিফারেন্ট আছেই। সো এমন কোন কোন বিষয়গুলো একটু স্পেশালিটি মেনটেন করলে স্পেশাল টিমের লোকজন আরেকটু ভালো করার সুযোগ থাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? আসলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারাই এই প্রফেশন চাকরি করে, আমি সবার কথাই বলি, আগে এই প্রফেশনটাকে বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে। যে আমি যে কাজ করি সম্মানের চাকরি, উই আর নট ডুইং এ জব, উই হেল্প মেনি পিপল, উই সেভস লাইফস। রাইট। এই ফিলোসফিটা, এই জিনিসটা মানুষের মাথায় আসে না, মানুষ বুঝ করে। আপনি দেখেন আজকে আমরা একজন এমপিও, একজন এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, কি আমরা এক্সিকিউটিভ, কত লোককে আমরা হেল্প করি সারাদিন কাজের মধ্যে, প্রচুর প্রচুর কত লোকের অ্যাপয়েন্টমেন্ট করে দিই, প্রচুর, কত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিই, অসংখ্য। কত পেশেন্টকে আমরা, আপনার গরিব মানুষকে আমরা হেল্প করি। আমি অবশ্যই। অনেক সময় মেডিকেল কলেজে গিয়েছি, দেখি একজন আসছে, যেহেতু আমার একটু বয়স বোঝা যায়, একটু সিনিয়র বোঝা যায়, আসছে আমার কাছে যে স্যার এই আলট্রাসাউন্ড কোথায় করতে হতো খুঁজে পাচ্ছি না, গ্রামের থেকে আসে মহিলা, এই সরওয়ার্দী মেডিকেল কলেজে। আমি একজন এমপিকে বললাম ভাই এটা নিয়ে যান তো, ওকে কিন্তু বলে দিয়েন না যে ওই, মানে ওইটা আর একটা বিল্ডিংয়ের নিচতলায় শেষের দিকে যেতে হয় সরওয়ার্দীতে। ওকে কিন্তু আপনার দিয়ে না, আপনি দিয়ে পৌঁছে দিয়ে আসেন। আমাদের এমপিও নিয়ে যে ওনাকে ওইখানে পৌঁছে দিয়ে আসে। তা আমরা শুধু কি প্রোডাক্ট বিক্রি করি? না, আমরা মানুষের জীবনও বাঁচাই। আপনি দেখেন এই প্রোডাক্ট ইনফরমেশন যদি আমরা ডাক্তারের কাছে না দিতে পারি, তাই না, নতুন অনেক প্রোডাক্ট তো ডাক্তাররা জানেই, কিন্তু অনেক নতুন প্রোডাক্ট আছে যেগুলো সম্বন্ধে নতুন আসছে, এরকম ব্যাপার আছে, মার্কেটে এখন নতুন আসতেছে। দ্বিতীয় আছে যে অনেক ইন্ডিকেশন চেঞ্জ হচ্ছে, আপনার ড্রাগের নতুন কোনো ইন্ডিকেশন আসতেছে। এই ইনফরমেশনগুলো তো আমাদের, এটা তো বিশ্ব স্বীকৃত পেশা। আপনার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশা তো সারা পৃথিবীতে স্বীকৃত পেশাদের অন্যতম একটা স্বীকৃত পেশা। আমাদের ছেলেদের যদি মোটিভেশন থাকে, এমপিওদের, যে আমি এই চাকরি করে অনেক দূর যেতে পারবো, প্রথমে ডেডিকেশন থাকতে হবে যে আমার এই চাকরিটা করতে পারবো আমি, চাকরি করা ভালো। আর আপনি দেখেন আমরা মিশি কার সাথে, আমাদের প্রথম কাস্টমার হচ্ছে ডাক্তার, ডাক্তার। দ্যাট দ্য মোস্ট সফিস্টিকেটেড, এডুকেটেড, মানুষ। এলিট সফিস্টিকেটেড, এডুকেটেড এবং ব্রিলিয়ান্ট রাইট। পিপুল অফ দ্য সোসাইটি। অ্যাবসলিউটলি। এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না, যে যত কথাই বলুক না কেন। আমি আমাদের জেনারেশন পর্যন্ত জানি, বা এর পরের জেনারেশনে এখনও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হাজার হাজার মানুষ পরীক্ষা দেয়, গার্জিয়ানরা দেয়, চান্স নেবে অনেক জায়গায় যায়, কিন্তু ডাক্তাররা তো এমন একটা সোসাইটি। এবং দেখেন প্রতিটা ডাক্তারের সাথে আমাদের এমপিওদের কত ভালো রিলেশন। আপনি কোথাও শুনবেন না একজন এমপিওকে একজন ডাক্তার অপমান করে বা ভাড়া ব্যবহার করে। প্রত্যেকটা লোককে ওনার এত ব্যস্ত সময়ের মধ্যেও ডাক্তাররা বসতে দেয়, কথা শোনে, ভালো ব্যবহার করে, হাসি মুখে বিদায় দেয়। রাইট স্যার। এর বিনিময়ে ডাক্তাররা কিন্তু একটি স্যাম্পল বা লিটারেচার, এটা কিন্তু কিছু না। নরমাল এই জিনিস। এই যে আমাদের প্রফেশনের যে একটা সফিস্টিকেশন, এই জিনিসটা মানুষ কিন্তু বুঝে না। আর এই প্রফেশনে কোনো খারাপ লোকের সাথে কোনো সম্পর্ক নেই। ওই এমপিওর জীবনে সবচেয়ে খারাপ হয়েছে তার বস হইতে পারে, কিন্তু আর কোনো লোক কিন্তু না, তার সে যেখানে কাজ করে সে কিন্তু না। এই জিনিসটা আপনাকে করতে হবে। দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে এমপিওরা যেটা মনে করে সেটা হচ্ছে না টাইমিংয়ের। মানুষের মনে চাকরি সম্বন্ধে একটা ধারণা থাকে যে সকালে যাব 9টায়, বিকাল 5টায় বাসায় আসবো, একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরবো টুরবো, ফ্যামিলি নিয়ে একটু ঘুরবো, চাটা খাবো। আসলে জব তো এখনকার দুনিয়াতে তা নাই। আপনি সব ধরনের জব, একজন ডাক্তার সারাদিন হসপিটালে কাজ করে এসে ওনাকে প্র্যাকটিস করতে বসতে হয়। একজন টিচার সারাদিন স্কুলে কলেজে পড়ায়, সে প্রাইভেট পড়ায়। রাইট। একজন ইঞ্জিনিয়ার আপনি যে দেখেন সারাদিন কাজ করার পরে আরও পার্সোনাল কিছু কাজ করে, মানুষের আর্কিটেকচাররা কাজ করে, তারা আবার নতুন করে পার্সোনালি নিজেরা অনেক জায়গায় কাজ করে। আপনি একটা ব্যাংকে যান, রাত 10টায় কিন্তু ব্যাংক ছুটি হয় না। আপনি ইউনিভার্সিটি প্রফেসরদের যান, ওরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিতে আসে। একটা লোকও কিন্তু নাই যে 9টা-5টা অফিস, কোনো জব 9টা। ইভেন আপনার বাসায় আপনার পরিবারের আপনার ওয়াইফও কি 9টা-5টা নো, তো আর বেশি করে। সারা রাত, অনেক। সারাদিন সারা রাত, বাচ্চা যতক্ষণ ও ততক্ষণ, গার্জিয়ান ততক্ষণ, স্কুলে নেওয়া, ছোট বাচ্চা মানুষ করা, তারপরে স্কুলে নেওয়া, ইভেন ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার আগ পর্যন্ত তো ম্যানেজমেন্ট করতে। তাহলে এই যে পরিশ্রমটা আমাদের হয় এর জন্য এক্সট্রা। তো এই যে জিনিসগুলোর, এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনার ডেডিকেশন, আপনার কাজ করার মানসিকতা, এই দুইটা জিনিস ফার্স্ট। দেন সাকসেসফুল এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মূল প্রবলেমটা হচ্ছিল নলেজের ঘাটতি। ডাক্তার কখনোই আপনার কথা শুনবে না যদি 30 সেকেন্ডস থেকে 45 সেকেন্ডস আসলে একটা প্রোডাক্ট ডিটেল করার টাইম,
এখনকার যুগে আমরা যখন কাজ করতাম, আমরা ইন ইউর ডেলি প্র্যাকটিস ইউর এনকাউন্টার মেনি পেশেন্ট হু আর সাফারিং ফর আপার রেসপিরেটরি ইনফেকশন, একটা অ্যামক্সিসিলিনের লিটারেচারও ডাক্তার শুনতেন, কারণ তখন সময় ছিল। এখন ডাক্তারকে 45 সেকেন্ডস হার্ডলি টাইম, এর মধ্যে আপনাকে প্রোডাক্ট বলে আসতে হবে। কত দক্ষতা থাকতে হয় একজন এমপিওর এইটুকের মধ্যে বলে আসার, এবং অনেকেই পারে, অনেকেই পারে, কিছু লোকজন পারে না। যেমন আমাদের তো স্পেশাল টিমে কাজ করি, আমাদের তো ইনফরমেশন বেস। যেমন কিছুদিন আগে আমাদের একটা ব্র্যান্ড আছে আপনার টেলমি ডিপ বা টেলমি সার্টন, একটা প্লেন আছে, একটা কম্বিনেশন আছে। এই ড্রাগটা আমরা প্রথমে মার্কেট দিইনি, প্রথমে অন্য 2টা কোম্পানি ট্রাই করেছে, তারা মার্কেট করতে পারেনি। আমরা থার্ড কোম্পানি, আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাক্ট হচ্ছিল আমাদের এটা। ও, এখনকার মার্কেটের মধ্যে সবচেয়ে রাইজিং প্রোডাক্ট হচ্ছিল এটা। অথচ আপনারা কারণ third অনেক time কোম্পানি, আমরা থার্ড টাইমে আসছি। আসছেন। কেন আসছি? ইনফরমেশনের কারণে আসছি। আমাদের একটা লিটারেচার ছিল সেই সময়, 6 ফোর্স বলে আমরা একটা 6টা পয়েন্ট বলছে, 6টা পয়েন্ট এমপিওরা বলতে পারতো, ইফেক্টিভলি বলতে পারছে, যার কারণে এই প্রোডাক্টটা এখন ওয়ান অফ দ্য লিডিং মার্কেট, অ্যান্টি মার্কেটের প্রোডাক্ট, এত বড় প্রোডাক্ট হয়েছে। সুতরাং এটা তো আমরা করিনি, এমপিও করছে, এমপিও করে দিয়েছে। আপনি দেখেন নলেজের ঘাটতি হচ্ছিল এইখানে, নিজেকে অসম্মানিত করার আর একটা মোক্ষম জায়গা। এই জন্য ওদের কাছে এই জব ভালো নাও লাগতে পারে, তার কারণ আপনি কনফিডেন্স নাই। আপনি ডাক্তারের চেম্বারে যাচ্ছেন, স্যার আমাদের অ্যাট্রোভাস্টেটিন এই 10-20 মিলিগ্রাম আছে, একটু লিখে দিন স্যার, এই এই বলে যখন আসে, তখন ডাক্তারের কাছে তার অ্যাকসেপ্টেন্সও খারাপ থাকে, নিজের কাছে ছোট মনে, কিন্তু তারা এখন এই জিনিস করতে চায় না, এই জিনিস পড়তে চায় না। আর আমি একটা 2টাই প্রফেশনাল কোম্পানিতে চাকরি করেছি, সবই প্রফেশনাল কোম্পানি, কিন্তু আসলে বেসিক স্ট্রাকচার আমি যেটা শিখেছি আর কি, আমাকে এমটিবি মুখস্থ বলতে হতো। এমটিপি মিন্স মেডিকেল ট্রিটমেন্ট প্রবলেম। প্রথম লিটারেচার শুরু থেকে প্রোডাক্টের নাম আসা পর্যন্ত, এর মাঝখানে যত ইন্ট্রোডাকশন, লিটারেচারের ইন্ট্রোডাকশনটা এই এমটিপি আমি যখন এমপি ছিলাম মুখস্থ বলতে হতো। ডাক্তারের চেম্বারে বসে আছে, আমার সুপারভাইজার বা এরিয়া ম্যানেজার পাশে বসে আছে, বলো তো ওই লিটারেচারটা হয়নি তো তোমার, কালকে দেবো কিন্তু সকালে পরীক্ষা। আপনার চাকরি করতে মানে যাচ্ছি হেডকোয়ার্টার থেকে একটা হেলথ কমপ্লেক্সের দিকে, পিছনে মোটরসাইকেলের পিছনে আমার এরিয়া ম্যানেজার আছে, বলো তো লিটারেচারটা কালকে বলছিলাম, পারছো? এই যে কালচার, এই কালচারও উঠে গেছে। এই যদি না থাকে তার সম্মানের জায়গাটা থাকবে না মেডিকেল, এই সম্মানের জায়গাটা থাকতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছিল গেট আপের এমন পরিণতি খারাপ হয়েছে যে আমাদের নিজেদেরই লজ্জা লাগে যে মানুষ কেন একটু ইচ্ছা করলে ভালো ভরে আসতে পারে, একই জামা কাপড় একটু সুন্দর করে পরে আসতে পারে। আপনি যখন গেট আপ আপনার খারাপ হবে, মানুষ আপনাকে দাম দেবে না, যে যত কথাই বলেন না কেন। মাঝখানে আমি একদিন কাহিনী বলি, আমি চিটাগাংয়ে কাজ করছি, হালি শহরের মোড়ে দাঁড়ায় আছি, একটা কাজের জন্য গেছি, প্রফেশনাল কাজে। আমাদের তখন চিটাগাংয়ে 2টা রিজন ছিল, এক রিজনের মধ্যে স্যার আমার ওই এমপিওর মোটরসাইকেল পুলিশে নিয়ে চলে গেছে, তো আমাকে থানায় যেতে হবে আর কি। মানে পুলিশ, ট্রাফিক পুলিশ তার কাছে চাইছে, পুলিশ মানে হাবিলদার একজন, ওই কাগজপত্রে কোথায় যেন ঝামেলা আছে, তো বলছে আপনি থানায় আসেন, হালিশহর থানায় আসেন। এই বলে ওরে নামায় থুয়ে আপনার মোটরসাইকেল চালায়, সে চলে গেছে। এখন দেখেন সিচুয়েশনটা কি। তা বলে আমি তো ভালো জটিলতা, কারণ মোটরসাইকেল তো সে ওইভাবে নিয়ে চলে গেছে, আসলে আদৌ গেছে কিনা, পরে অস্বীকার করে কিনা। তো আমি ছিলাম, 2 রিজন ম্যানেজার, এরিয়া ম্যানেজার, আমরা সবাই গেলাম হালিশহরে। আমাদের একটা ট্র্যাডিশন আছে, আমি স্পেশাল টিম আমরা মেনটেন করি, ডিসেম্বর জানুয়ারি 2 মাস আমরা একদম ফুল, বিশেষ করে ডিসেম্বরে একটু গরম থাকলেও জানুয়ারি মাস ফুল প্লেজেন্ট। আমাদের ইচ অ্যান্ড এভরি লোক, আমি সহ প্রত্যেকটা সুটেড বুটেড দেখবেন, ও, সুটেড বুটেড টাই একদম একদম 100%, নট এ সিঙ্গেল ম্যান কেউ যে এর বাইরে যেতে পারবে না। স্পেশাল টিমে যত লোক কাজ করে সবাইকে জানুয়ারি মাসে 100% গরম না আসা পর্যন্ত শুধু কোট ব্লেজার, আজকে যেমন আমি ক্যাজুয়াল পরে আসছি, ক্যাজুয়াল না, অবশ্যই আপনাকে টাই সহ পড়তে হবে, এবং আমি নিজেও পড়ি, কারণ আমি না পড়লে তো পড়ানো যায় না। তো আমরা 6 জন লোক, 6-7 জন লোক, সবাই স্যুট পরা একদম। তো আমরা হালিশহর থানায় গেলাম, ওসি সাহেবের সাথে দেখা করা যায়।
বললো কী প্রবলেম, তো বললাম এইটা মোটরসাইকেল। তো বললো যে আচ্ছা ও আমি ডাকতেছি করে দেয়। ওই হাবিলদার সাহেব বাবা আসলো, এসে কোনো কথা না বলে জি আপনার মোটরসাইকেল চাবি নিন, আপনি যান, চলে যান, চলে যান। তার এখন উনি কী মনে করছেন আমরা জানি না। ড্রেস তো কোড স্যার। ড্রেস কোড, আপনার যদি সম্মান না থাকে, আপনি আজকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার কাছে বলতে কষ্ট লাগতেছে, এইটা অফিসের থেকে লিডারদের দেখা উচিত। যেমন আমাদের জুতা, আমরা সব জুতার দিকে আমরা খেয়াল রাখি। আমাদের একটা ব্র্যান্ডই আছে, অক্সফোর্ড শু পরতে হবে, অক্সফোর্ড শু, এবং ফিতাওয়ালা অক্সফোর্ড পরতে হবে, ফিতালা, রাইট। অক্সফোর্ড পরতে হবে, বিশেষ করে স্যুট পরার সময়। এবং আমাদের কনফারেন্সের দিনও দেখবেন সব ছেলেরা আসে অক্সফোর্ড শু পরে। ভেরি গুড। আমাদের কনফারেন্সে আলাদা ড্রেস কোড আছে। এই যে আমরা এখন একটা প্রায় এই জায়গাগুলো হচ্ছে কি, এগুলো আপনার যখন আপনি একজন ডাক্তার ভিজিট করতে যাবেন, লোকজন আপনাকে দেখলেও মনে করবে যে না, এরা নিশ্চয়ই ভালো কিছু করে। কিছু কিছু কোম্পানি বাংলাদেশে মেনটেন করতো, ইদানিং অনেকেই করে না, কিন্তু আমরা 100% মেনটেন চেষ্টা করি। আপনার যে বেল্টটা পরে, সেই বেল্টের কোথাও যদি মানে চামড়া উঠে যায়, ওই সমস্ত বেল্টও আমরা পরতে দিই না। জুতা যদি কালি করা না থাকে, জুতা যদি সুন্দর করে না থাকে, তাকে আমরা কিন্তু করতে না। ভেরি গুড। কেননা আপনি আমাকে অনেক কোম্পানির ডাক্তাররাও জানে যে এই ছেলেটা হচ্ছে ইনসেপ্টার, কারণ ওই যে স্যুট পরা বাধ্যতামূলক আমাদের এখানে, কোনো কোম্পানি তো এটা ফুল প্লেজের 100% মেনটেন করে। করে না। তো যার কারণে এইগুলো কিন্তু ইচ্ছা করলে আপনি করতে পারেন। আজকে যেমন আমরা প্রত্যেককে চেক করতে পারি, আজকের শার্ট কালকে পরতে পারবেন না, একদম ম্যান্ডেটরি। আপনাকে ডিটারেন্ট ইউজ করতে হবে, আজকের শার্ট কালকে পরতে পারবেন না। এটার দায়িত্ব হচ্ছে রিজন ম্যানেজার, এরিয়া ম্যানেজার চেক করা যে ওই শার্টটা কালকের শার্ট আজকে পরে আসছে কিনা। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাতে আমি এমপিওদের বুঝিয়ে বলেছি যে দেখেন, আজকে যদি আপনি ভালো একটা ড্রেস পরে যান, আপনাকে নিজের কাছেই ভালো লাগবে। ভালো লাগবে। আপনার দামি ড্রেস হইতে হবে না, আপনি সাদা শার্ট একটা পরেন, একটা প্যান্ট পরেন, আয়রন করা থাকবে, জুতায় কালি করা থাকবে, দ্যাটস এনাফ। মাথার চুলটা সুন্দর করে আচরণ থাকবে, দ্যাটস এনাফ, আর কিছু চাই না। এইটুকু আপনারা মেনটেন করেন, এটা কিন্তু করা সম্ভব। একজন বিখ্যাত সাইকোলজিস্ট প্রফেসর ডক্টর আলবার্ট মেহরাবিয়ান, উনি গবেষণা করেছিলেন যে মানুষ যখন কোথাও প্রেজেন্টেশন দেয় বা কমিউনিকেট করে বা ডিসকাশন করে, তখন সামনের মানুষটা আসলে কোন কোন বিষয় দেখে ইম্প্যাক্টেড হয় বা ওই লোকটার মধ্যে সে নিজেকে আলাদা করে স্টাবলিশ করতে পারে। সো সেখানে আসছিল যে 3টা বিষয় এখানে খুব কাজ করে। একটা হচ্ছে তার ইনফরমেশন, যেটা আমি শেয়ার করছি, লাইক আমি একটু আগে বললেন যে আমি তাকে গিয়ে 30 সেকেন্ডের একটা ইনফরমেশন দিলাম, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমার টোন বা আমি কতটুকু সিকোয়েন্স মেনটেন করে কথা বলছি। থার্ড থিংস হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ বলতে বুঝিয়েছে যে এখানে ফেশিয়াল এক্সপ্রেশন, আমার কী পরেছি, আমার ড্রেস কোড, টোটাল বিষয়গুলো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই 3টা প্যারামিটারের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ এটা 55% সামনের মানুষটাকে ডমিনেট করে, যেটা আপনি এতক্ষণ ধরে বললেন। এবং আমার ভয়েস বা টোন, যে আমি কতটুকু সিকোয়েন্স, কোন জায়গায় আমি পজ দিব, কোথায় আমি আরেকটু এমফ্যাসিস দিব, কোন বিষয়টাকে আমি একটু লাউডলি হাইলাইট করবো, কোনটা আমি স্লো যাব, এইটা সামনের মানুষটাকে ইম্প্যাক্ট করে 38%। তার মানে 55-38 মিলে 93% যেখানে কোনো ইনফরমেশন নাই, এইটা আমার নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। সো এই জিনিসটা অনেক বেশি ইম্প্যাক্ট করে। আমি ডাক্তার বলি বা আমার একজন কেমিস্ট বলি, সবার ক্ষেত্রে কিন্তু তাই হওয়ার কথা। এবং আপনি খুব স্পেসিফিকভাবে বললেন যে ইয়েস, অক্সফোর্ড শু, আমাদের অনেক ট্রেনিং আমরা খুব করে মজার ছলে এটা করাই আর কি, যে ফিতালা, অক্সফোর্ড শু, না, স্যুট পরলে আমরা এটা পরতে বলি, কারণ দেখতে ভালো লাগে এবং এটা স্ট্যান্ডার্ড। আর আমরা ব্ল্যাক আর ব্লু কালারের মধ্যে, স্যুটের মধ্যে থাকার চেষ্টা করি। সবাইকে বলি যে এটার মধ্যে, এটা একটা অফিসিয়াল প্রোগ্রামের মধ্যে আপনি এগুলো পরে, অন্য সময় আপনি ক্যাজুয়ালি অন্য কিছু পরতে পারেন। মানে এটা আমরা পুরো যে কালচার করতে পারি তা না, মানুষকে বুঝাই যে এটা করলে আপনার জন্য ভালো হবে। এবং কিছু সময়ের জন্য ম্যান্ডেটরি করে দিই যে আপনি এটার বাইরে যেতে পারবেন না, কারণ অপশন দিলে মানুষ এটা করতে চায় না আর কি। এই একটা জিনিসও আপনাকে এমপিওদের ক্ষেত্রে, আমাদের ফিল্ডে সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনার করতে হবে জবটাকে ভালোবাসা, জব সম্বন্ধে জানা, আপনার নলেজ থাকা। আরেকটা জিনিস আমরা সবসময় এরিয়া ম্যানেজার বা উপরের টায়ারে, এমপিও থেকে উপরের টায়ারে যেটা আমরা মেনটেন করি, সেটা হচ্ছে খুবই সিম্পল জিনিস। সেটা হচ্ছিল এই আমার এই কলিগ এরিয়া ম্যানেজার কাজ বোঝে কিনা। কাজ বোঝে কিনা মানে হচ্ছে যে তার যে দায়িত্ব, লিডারশিপের যে দায়িত্ব, এটা সে বোঝে কিনা, যে আমার দায়িত্ব আসলে কি, আমি এমপি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ না, আমার কাজ হচ্ছে ভিন্ন, বোঝে কিনা। আরেকটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ কিনা, যে আমি আমার এই অবজেক্টিভ ফুলফিল করবই, তার অ্যাগ্রেসিভনেস আছে কিনা। 3 নম্বর ছিল এই অ্যাগ্রেসিভনেসটা সাথে, সে কাজের সাথে লেগে থাকে কিনা। যদি 3 ক্রাইটেরিয়ার সাথে আমাদের অমিল হয়,
আমরা এরিয়া ম্যানেজারের সাথে কাজ করতে পারি না। এটা প্রত্যেকটা এরিয়া ম্যানেজারকে বুঝাই বলছি যে 3টা ক্রাইটেরিয়া এরিয়া ম্যানেজার, রিজন ম্যানেজার আপনার থাকতে হবে, একদম সিম্পল জিনিস থাকতে হবে। এটার বাইরে যদি আপনি চলেন তাহলে আমার পারপাস সার্ভ হবে না। আর এই মেন্টালিটির লোক হলে আমাদের কাছে কাজ করতে পারবে না। তবে আমাদের এখানে দেখা যায় যে সবাই কোপ আপ করার চেষ্টা করে Right. এবং আপনার এর মধ্যে করে আপনার এই একটা জায়গা, আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে। আর একটা জিনিস কি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে, এরিয়া ম্যানেজারকে এই কাজের মধ্যে আনন্দ পাওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের মধ্যে আমি আমাদের টিমে সিস্টেম করে দিয়েছি যে আপনাকে বছরে একটা নির্দিষ্ট সময় ছুটি নিতে হবে। ছুটি নিতে হবে। ছুটি নিতে হবে। Okay. আপনারা এক নাগাড়ে ছুটি পাবেন না। আমরা আপনাকে ডিসেম্বর মাসে সবাইকে ছুটি দিতে পারবো না, কিন্তু আপনি ছুটি নেবেন। আপনাকে বছরে একটা সময় ছুটি নেবেন। কয়দিনের জন্য দেন স্যার? আপনি 5 দিন 7 দিন নেন, কোনো সমস্যা নেই। Okay. ইয়ারলি আমাদের তেমনি একটা অ্যানুয়াল লিভ আছে। আর একটা টিমের থেকে আপনার দরকার, আপনি ছুটি নেন, কোনো সমস্যা নেই। আপনি চলে গেলে আমাদের সেলসের কোনো হ্যাম্পার হবে না। ও যে যত কথা বলুক না কেন, ছুটি নেন। সবাইকে বলি, রিকোয়েস্ট করি যে বছরে একবার আপনারা ছুটি নেবেন, বাড়ি যাবেন, নাহলে ঘুরতে যাবেন, কোথাও না কোথাও যাবেন। তো এই যে তাদেরও তো একটা নিড থাকে, এই যে আপনার যাওয়ার বা অন্য কিছু করার, এটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। কাজের মধ্যে যদি আনন্দ, পুরোটা দিতে পারবো না, কিন্তু কাজটাই তো আনন্দদায়ক যদি আমি রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করি। আমি যদি আপনার রেজাল্ট পাই কাজ করে, একটা মেডিকেল রিপোর্টের স্যাটিসফ্যাকশন তো ওইখানটায় যখন সে অ্যাচিভ করে। Right. আর অ্যাচিভ করে না, আপনি তাকে ডাবল বেতন দিয়ে কোথাও নিতে কাজ হবে পারবেন না। না, কোনো কিছু করতে পারবেন না। না, স্যার। কারণ অনেক ছেলে আছে, আমি একজনকে একবার অন্য একটা কোম্পানি থেকে নিলাম, সেই ছেলেটা তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। আর বাকিটা হচ্ছে হলো যে এমপিওদেরকে, এরিয়া ম্যানেজারদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দিতে হবে আপনার চাকরি করার জন্য, স্যার, যাতে এখানে- সে স্যাটিসফাই হয়, তার মাস শেষে অ্যাচিভমেন্টটা থাকে Right. এবং তাকে বকাঝকা শুনতে না হয়। কেন আপনি পারেননি এই কথাটা কিন্তু মানুষ উত্তর দিতে চায় না, আপনি পারছেন হাততালিটা নিতে চায়। তা আমরা প্রত্যেকটা নিজেদের কাঁধে শোল্ডারে দায়িত্ব নিয়ে হাততালি যাতে পায় সেই চেষ্টা করি। এটা আমি অনলাইনে আপনাদের কাছে বলতে চাই না, এটা আমাদের প্র্যাকটিস, আমরা চেষ্টা করি এটা করার জন্য। Very good. এবং যার কারণে আমাদের এখানে ড্রপ আউটও কম, আমাদের ছেলেদের রিটার্ন অনেক বেশি, ডাক্তারের সাথে কমিউনিকেশনও ভালো। আলহামদুলিল্লাহ সবাই মিলে চেষ্টা করতেছি যতখানি ভালো করা যায়। স্যার, একটা বিষয় আপনি বলেছেন ছুটির কথা, সো এটা নিয়ে জাস্ট আমার একটা অবজারভেশন যদি আপনাকে শেয়ার করি। আপনি তো জানেন হয়তো স্যার, আমি রাইট নাও পিএইচডি করতেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আমার ফাইনাল ভাইবা। তো আমার মেইন বিষয়টা ছিল যে ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ চাকরি ছাড়ে কেন। আচ্ছা আচ্ছা। তো এখানে 4টা প্যারামিটারকে আমরা মেইন ফোকাসে এনেছি। একটা হচ্ছে তার লিডারশিপ, বসের ট্রান্সফরমেশনাল লিডারশিপে সে ফলো করে কিনা, ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেলটা তাকে, এই জায়গাটা কী অবস্থা, ট্রেনিংটা তাকে ইম্প্যাক্ট করে কিনা, এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, যে কোম্পানির কালচারের কথা আপনি বলছেন, যে এঙ্গেজমেন্টের জায়গাটা তাকে কানেক্ট করে কিনা। এই 4টা প্যারামিটার মেনটেন করলে কি একজন রিপ্রেজেন্টেটিভ চাকরি ছাড়ছে নাকি ছাড়ছে না। তো আমরা এটা একটা নির্দিষ্ট গাইডেড প্রশ্নের মাধ্যমে এই জিনিসটা করেছি, এবং সেখানে স্যার আপনাদের কোম্পানিরও অনেক রিপ্রেজেন্টেটিভের তথ্য আমাদের কাছে আছে। আমরা এটার বাইরে তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, ওপেন এন্ডেড প্রশ্ন। ওপেন এন্ড প্রশ্ন ছিল যে আচ্ছা, আপনার দৃষ্টিতে একজন রিপ্রেজেন্টেটিভ চাকরি ছাড়ে কেন, এরকম 3 থেকে 5টা কারণ লিখবেন। আমরা সারা বাংলাদেশের 4,500 মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এরকম ওপেন এন্ডেড কোয়েশনের তথ্য নিছি, এবং সেইখানে বড় যে জায়গাটা উঠে আসছে সেটা ছিল এই যে ম্যাক্সিমামের কথা ছিল যে এখানে ছুটি কম। সেকেন্ড আসছিল যে বসের আনইথিক্যাল প্রেশার। থার্ড আসছিল যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেটা আপনি মাত্রই বলছিলেন, এই কথাগুলো চলে আসছে। এর 4 নম্বরে আসছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস। তো এখন আমার মূল যে জানতে চাওয়ার তথ্যটা আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা দেখি ফার্মাসিউটিক্যালসে আমরা যারা কাজ করি, তাদের শুক্র শনি নাই, কোনো দিন নাই, সে প্রতিদিন কাজ করে। স্পেশালি যারা একটু বাইরে কাজ করে তাদের গেস্ট ডাক্তার আসে। তো এখন সেক্ষেত্রে তার ইমিডিয়েট বস তাকে তো যদি শুক্রবারও কাজ করতে হয়, যেহেতু তাকে গেস্ট ডাক্তার আসে, তাহলে সপ্তাহের অন্য কোনো একটা দিন তো তাকে আসলে ছাড়া দরকার। এখন অনেক কোম্পানিতে প্র্যাকটিসটা একেবারেই নাই। এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন? আমরা আপনাকে আগেও বলেছি যে আমরা মানুষের সুখে শান্তিতে কাজ করুক, হাসি খুশিভাবে কাজ করুক সেটা চেষ্টা করি। আমাদের এখানে ম্যান্ডেটরি আইন করে দেওয়া আছে যে শুক্রবারে যদি কাজ করে
হাফবেলা কাজ করলে অন্য যে কোনো দিন কনভিনিয়েন্ট ডেতে, শনিবারে অনেক ব্যস্ততা থাকে আমাদের, শনিবারে হয়তো পারবো না, সোমবারে বা মঙ্গলবারে পারবো, আমরা তাকে হাফবেলা ছুটি দিই। যদি একদিন কাজ করে একদিন ছুটি। এর ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে হয়। এর জন্য দায়ী হচ্ছিল এরিয়া ম্যানেজার আর রিজন ম্যানেজার। অনেক কথা আমাদের কান পর্যন্ত আসে না, কিন্তু এটা আমাদের প্রত্যেকের শপথ করানো যে ও যদি একবেলা কাজ করে তাকে একবেলা ছুটি দিতে হবে, বাধ্যতামূলক। মানে তাকে উইকেন্ড হলিডে তাকে দিতে হবে। দিতেই হবে, নাহলে তো ও তো যন্ত্রণা, ও তো পারবে না। আর আমাদের প্রয়োজনেই আমাদেরকে করতে হয় ফ্রাইডেতে কাজ, আমরা ওই দিন হয়তো বা ছুটি দিতে পারি না অফিসিয়ালি। স্যার, এই এই জায়গাটাই জায়গাটা তুলে ধরছিল, অনেকে উল্লেখ করেছে তাই। এই জায়গাটা হচ্ছিল, আপনি বিশ্বাস করুন না জানি না, আজ থেকে 10 বছর আগেও আমি যখন ডাইরেক্টলি ন্যাশনাল ম্যাচে ছিলাম, আমি এমপিওদের বুঝাই বলছি, ভাই দরকার হলে বিক্রি কম হবে, কিন্তু আপনি টাকা দিয়ে মাসের শেষে মাল কিনবেন না, কেমিস্টকে দিবেন না টাকা, দরকার নেই এগুলো করার। আমরা এখনও প্র্যাকটিস করি, হয়তো বা সব জায়গায় হয়ে ওঠে না, কারণ অনেক বড় কোম্পানি কোনো কোনো ক্ষেত্রে একটু মিসইউজ হয়, তবে আন্ডাররেটেড টাকা ম্যানেজ করতে হয়। এগুলো বলা উচিত কিনা জানি না। আপনার একটা পডকাস্ট আমি দেখেছিলাম, আপনি কোশ্চেন করেছিলেন একজনের কাছে, এইটা দুঃখজনক ঘটনা। মাস শেষে কাজ করে বাসায় টাকা নিতে না পারা। তার টাকা দিয়ে অনেক ছেলে আমাদের এখানে চাকরি করতে আসে। জিজ্ঞেস করছি বিভিন্ন কোম্পানি কেন আসছেন, বললো স্যার আমাদের বিল থেকে আমাদের টাকা কেটে রাখে, ইসের থেকে কেমিস্ট্রি কেটে রাখে, যে তার যা পাওনা ওই ইনভয়েসে, বলে মাসের শেষে কিছু থাকে না। তো সুতরাং ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে সে যতটুকু আর্ন করে ততটুকু সে রাখতে পারে, রাখতে পারে না স্যার। সেটার জন্য। কারণ ইনসেন্টিভের প্রপোজালগুলো খুব ভালো। আপনার এখন তো বিভিন্ন কোম্পানি ফরেন ট্যুরও দেয় এমপিওদেরকে এই পারফরমেন্সের বেসিসে, এটা তো আমাদের সময় কখনো ছিল না। তো সুতরাং কোম্পানি যে কম দেয় বা ওরা যে কম ইনকাম করে তা কিন্তু না। এখানে মেইনলি স্যার ওই জিনিসটা ওরা তুলে ধরেছিল যে আমি মার্কেটে আমার যে পরিমাণ টাকা আমার চলে যায় বেতন থেকে, আমি আসলে ওই টাকাটা তো নিতে পারি না। হ্যাঁ, এখন একদিন এক কলিগ আমাকে ফোন দিচ্ছে, আমি কোম্পানির নাম বলছি না, টপ 5-এর একটা কোম্পানির একজন সিনিয়র এমআইও ফোন দিচ্ছে। তো ফোন দিয়ে বলে যে স্যার আপনার সাথে একটু কথা ছিল। তো আমি যে বলেন, বলে স্যার আমি প্রমোশন প্রত্যাশী এবং আমার পারফরমেন্সও ভালো। এখন আমি এই পারফরমেন্স ভালো ধরে রাখতেছি, গত বছর ধরে রাখছি, এই বছর এবার প্রায় হয়ে গেল মে মাস পর্যন্ত আমি কিন্তু অ্যাচিভার। কিন্তু স্যার আমি অ্যাচিভার হইতে গিয়ে আমার প্রতি মাসেই অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 হাজার টাকা আমার পকেট থেকে চলে যাচ্ছে স্যার। আমি আর কতদিন আসলে এরকম 20-25 হাজার টাকা করে দিয়ে যাব? আমার প্রমোশনটা যে কেমনে হবে, আমি আর কি করবো স্যার, আমাকে একটু বলেন। তো আমি ওনাকে খুব স্পষ্ট করে বললাম যে প্রথম কথা হচ্ছে আপনার এই 20-25 হাজার টাকা করে পকেট থেকে দেওয়াটা বন্ধ করেন, এলো প্রথম কাজ। হুম, এরপর আপনার টপ ম্যানেজমেন্ট একজন এরিয়া ম্যানেজার হইতে গেলে পারফরমেন্সের পাশাপাশি আর কি চায়, এগুলো প্রয়োজনে আপনি আপনার ডিরেক্ট বসের সঙ্গে বা আপনার আরএসএম এর সঙ্গে বসেন যে স্যার আমার প্রমোশনের জন্য আমার কোন কোন দক্ষতা বাড়াইতে হবে। ইভেন আপনার ওই যে 20-25 হাজার টাকা দিচ্ছেন যেই শর্টেজটা, এখানে নিশ্চয়ই আপনার মার্কেটে, আপনি তো বলছেন হয়তো রেটিং প্রবলেম কি আন্ডার রেট প্রবলেম, বাট এর বাইরেও কিন্তু বড় প্রবলেম হচ্ছে আপনার অনেক জায়গা থেকে ডক্টর ভালো করে স্যার আপনাকে প্রোডাক্ট লিখছে না, ভেলোনিক প্রোডাক্ট লিখছে না। সেই জায়গাটাকে আপনি ফোকাস করেন, কেন আপনি পকেট থেকে টাকা দিবেন? তার মানে আপনি এখন পকেট থেকে টাকা দিচ্ছেন, আপনি ম্যানেজার হলে তো আপনিও আপনার এমআইকে দিয়ে পকেট থেকে টাকা দেওয়াবেন, তো আরেক খারাপ দিক। আসলে একটা চক্রের মধ্যে পড়ে এটা যায় একটা সমস্যা। চক্রের মধ্যে ঢুকে যাচ্ছেন হ্যাঁ আপনি। চক্র, হ্যাঁ চক্রটা, জি আপনি শেষ করেন। রাইট স্যার। সো দেন সে রিয়েলাইজ করলো, বলে স্যার তাইলে আমি আজকের পর থেকে কিন্তু, আমি আরও অনেক কথা হয়েছে ওনার সঙ্গে। তো স্যার আমার এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাকে এবার বলতে চাই, ধরেন একজন এমপিও এরিয়া ম্যানেজার হইতে চায়, সেলস প্রেসক্রিপশন এটা তো একটা কমন ফেনোমেনা থাকবেই, কিন্তু এর বাইরে তার মধ্যে আর কোন কোন দক্ষতাগুলো আসলে আপনারা দেখতে চান যেটার কারণে তাকে আপনি প্রমোশন দিবেন বলে মনে করেন? আপনি জানেন তো লিডারশিপের কোয়ালিটির মধ্যে লিডারশিপ একটা কোয়ালিটি থাকে, তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় সে আসলে পিপুল ম্যানেজ করতে পারবে কিনা। এটা তো আপনারও এক্সপিরিয়েন্স আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা মানুষের অ্যাপ্রোচ দেখলেই একটা অটোমেটিক্যাল একটা একটা মেমোরিতে একটা ধারণা আছে যে এই লোকটা পারবে, এই লোকটা পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরটাই ম্যাচ করে ফেলে। ম্যাচ করে, এটা হয়ে যায়। এটা অনেক দিন কাজ করার কারণে, এটা হয়তো অভিজ্ঞতার কারণে হয়েছে, মানুষ পিপুল হ্যান্ডেল করার কারণে। আমাদের মতো কোম্পানিতে প্রথম শর্ত হচ্ছে হলো আপনার অনেস্টি, ওকে। একদম ইন্টিগ্রিটিটা 100-এ 100 আমরা চেষ্টা করি যে ডিজনেস্ট লোকজনকে এই
জায়গায় আনা যাবে না। ওই আরেকটা বললাম না যে কাজ বোঝে কিনা, কাজ অ্যাগ্রেসিভ কিনা, লেগে থাকে কিনা কাজের সাথে, অ্যাচিভ না করা পর্যন্ত আমি লেগে থাকবো, এই প্র্যাকটিস তার মধ্যে আছে কিনা। এর বাইরে আমরা আর অন্য কোনো কিছু চেনে। আর অন্যগুলো তো ধারাবাহিক জিনিস, অ্যাচিভমেন্ট এবং আপনার নলেজ, এগুলো তো আপনার থাকতেই হবে। থাকতেই হবে। এটা তো ম্যান্ডেটরি, কারণ তারও যে রিটেন টেস্ট আছে প্রতি মাসে হয়, সেখান থেকে ভালো করতে হবে, রিডলিংয়ের দক্ষতা থাকতে হবে। এর বাইরে এই প্রফেশনের জন্য অন্য অনেক কিছুর আর কোনো দরকার নাই। এইটুক থাকলেই হবে। সিনসিয়ার হার্ডওয়ার্কিং, অনেস্টি যদি থাকে এবং মানুষ যদি কাজের সাথে লেগে থাকে, বাকিটা সে এমনি করতে পারবে। কিন্তু একটা লোকের শত গুণ থাকলেও মার্কেটে যদি তার আন্ডারেট থাকে কখনো পারবে না। এই মার্কেটে এই জন্য অসাধু লোকজন বা যারা পরিশ্রমী না, যারা খুবই টেকনিক্যাল, তারাই জিতে যায়। এইখানে অনেক হার্ডওয়ার্কিং, অনেস্ট, আপনি যেটা এ করলে, এটা একটা চক্রের মধ্যে পড়ে গেছে। ও অ্যাচিভমেন্ট না করলে তার তো কখনো ক্যারিয়ার হবে না। কারণ আপনি মার্কই হচ্ছিল একটা 100 দিয়ে যদি আপনি ভাগ করেন একটা মানুষের পারফরমেন্স, তার মধ্যে 60% মার্ক তো আপনার অ্যাচিভমেন্টের সাথে জড়িত। Right. সুতরাং আপনি ও অ্যাচিভ না করলে কই যাবে? আর অ্যাচিভমেন্ট করতে গেলে তাকে তো অ্যাবনর্মালিটি করতে হবে। সুতরাং আপনার প্রধান কাজই হচ্ছিল লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান থাকবে, সবাই যেন নিজের যোগ্যতাকে প্রকাশ করতে পারে, নিজের অ্যাগ্রেসিভনেস। এবং এটার ক্রাইটেরিয়া হচ্ছে প্রেসক্রিপশন অ্যান্ড সেলস, অন্য তো কোনো কিছু না। আমি নলেজে অনেক ভালো, কিন্তু আমার নাই, প্রেসক্রিপশন নেই, তেমন লাভ নাই। তো সুতরাং আমার নলেজ আছে কি না, আমি এটা দেখার বিষয় হচ্ছে ওটার ইমপ্লিমেন্টেশন রেজাল্ট কতটুকু পাচ্ছি, সেটা যাই দাঁড়ান। এখন এইটার দায়িত্ব হচ্ছিল টোটাল ম্যানেজমেন্টের। কোম্পানির ওনাররা বা কোম্পানির মালিকরা কিন্তু তো বলে না যে আপনি আন্ডাররেট করে মার্কেট। মানুষ কাজ করতে চায় না, মানুষ কম কাজ করে ভালো রেজাল্ট করতে চায়। এর দোষ তো আমাদের ফিল্ড ফোর্সের। আপনি যান, এই যে বিভিন্ন কোম্পানিতে কত পার্সেন্ট লোক আছে ডেডিকেটেড। যে কোম্পানি যত পার্সেন্টেজ বাড়াতে পারছে ডেডিকেটেড লোকের, সেই তত সাকসেসফুল। যে কোম্পানি যত সিস্টেমেটিক, সে তত সাকসেসফুল। এটার উদাহরণ আছে স্যার, যে আমাদের যদি হেলথ কেয়ারকে চিন্তা করি, হ্যাঁ, ডেডিকেশনের কারণে কিন্তু হেলথ তারা অল্প চিনের মধ্যে তারা চলে আসছে। ইনসেপ্টটা আমরা হ্যাঁ আমরা খুব আমরা আমাদের অনেক কিছু ছিল, শুধু ডেডিকেশন। লোকজন একসাথে এক জায়গার, আমরা আমাদের লোকজন যারা ছিলেন আমাদের সাথে, আমরা সবই প্রায় একই ঘরানার, একই মানসিকতার। যার কারণে একটা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে প্রোডাক্টও ছিল আমাদের, ইনোভেটিভ প্রোডাক্ট ছিল। হ্যাঁ, ইনোভেটিভ প্রোডাক্টের জন্য হয়েছে, এবং যেটার আর আমরা শুধু প্রমোট করার চেষ্টা করছি। তো সুতরাং সাকসেস এইখানে খুব একটা প্রবলেমেটিক কোনো কিছু না। একটা মানুষের যদি অনেস্টি, সিনসিয়ারিটি, হার্ডওয়ার্কিং থাকে। আমি এখানে চাকরিতে জয়েন করলাম, আর আমি প্রাইমারি স্কুলে কবে আপনার চাকরি পাওয়া যাবে, হাই স্কুলে কবে এই কী যেন এখন পরীক্ষা দিয়ে নিবন্ধন করতে হয়, করা লাগবে, কোথায় 4th শ্রেণীর কর্মচারী নিবে, তাকে সেখানে যাবো, তাহলে আপনি তো এই প্রফেশনে ভালো করতে পারবেন না। আপনাদের আমরা যেমন চাকরি করতে আসছি, আমরা দ্বিতীয় দিন একটা কোথাও ইন্টারভিউ দিতে যাইনি। আমরা এখানে, আমাদের এখানে স্কোপও ছিল না আমাদের সময়। তো ফার্মেসি কোম্পানিগুলোতে শুধুমাত্র এই ছিল একটা ব্যাংক, কটা সরকারি ব্যাংক ছিল, অগ্রণী, সোনালী জনতা। তখন তো স্যার এটা খুবই রাজকীয় চাকরি। তখন রাজকীয় না, তখনও কিন্তু আমাদের প্রবলেম ছিল, তখনও কিন্তু আন্ডাররেট ছিল। তখন কিন্তু আমরা বেক্সিমকো ফার্মা চাকরি করতাম। বেক্সিমকোতে কিন্তু তখন কোনো আন্ডাররেট ছিল না। বেক্সিমকোতে আন্ডাররেটটা পরে শুরু হয়েছে, কিন্তু বেক্সিমকো 95 পর্যন্ত, হ্যাঁ 96 থেকে আন্ডাররেট শুরু হয়েছে। তার আগে কিন্তু বেক্সিমকো ইজ এ ভেরি গুড কোম্পানি, এবং প্রমোশন করে কীভাবে হাউ টু ডিটেলের প্রোডাক্ট। আমাদের ম্যানেজাররা যে পরিমাণ যেভাবে ডিটেল করতে জানতো, আমরা অবাক হয়ে তাকায় থাকতাম যে এত সুন্দর করে ডিটেল করে। একজন ডাক্তারের সাথে যে ভিজিট করতে গেছে, আমার সেলস ম্যানেজার আমার সাথে ভিজিট করতে, তো রপ্ত করাটা আমাদের এখন নষ্ট হয়ে গেছে। আমরা শুধুমাত্র বিক্রি করার জন্য চলে যাচ্ছি, সফিস্টিকেটেডটা নষ্ট হচ্ছে। তো এইটা একটা টোটাল একটা এনভায়রনমেন্ট আপনাকে আমাকে ক্রিয়েট করতে হবে। এর মূল প্রবলেম কিন্তু এক জায়গায়, মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। মানুষ ডিসস্যাটিসফাইড হচ্ছে, চাকরি করে মজা পাচ্ছে না, চাকরি করে আপনার সম্মানিত হচ্ছে না, কেরিয়ার হচ্ছে না, আপনার মানুষ আগাইতে পারতেছে না। নাহলে এই প্রফেশনে আপনার মানুষ ভালো করার সবচাইতে সুন্দরতম প্রফেশনগুলোর মধ্যে একটা। কারণ আমি কার সাথে কাজ করি, তারা তাদের এলিট পার্সন অফ দ্য সোসাইটি। এর চেয়ে মজার জিনিস অন্য কিছু নেই। এবং যারা আমাদেরকে সম্মান করে, সবচেয়ে বড় ব্যাপার, আপনি একটা সরকারি অফিসে গেলেও আপনাকে দূর করবে, এতবার ঝামেলা করবে। কিন্তু এই একটা সোসাইটি, ডাক্তাররা যারা এই আমাদের যারা ইলিটারেট বলবো আর কি, ওয়ান সেন্সে, যেহেতু প্রোডাক্ট ডিল করতে পারে না, এই এমপিওর সাথেও ভালো ব্যবহার করে, এত সম্মান করে। এবং এই যে আপনি কোথাও এই প্রফেশনের মতো এত ভালো প্রফেশন পাবেন না।
আপনি যার সাথে ডিল করবেন তারা সফিস্টিকেটেড লোক। আপনি দেখেন যে কোনো প্রফেশনে, সরকারি যত বড় আমলা হন না যাই হন না কেন, ভ্যারাইটিস অফ পিপল ডিল করে লাগে। আর এটা আমাদের, তো সুতরাং আমরা মনে করি যে মানুষের ডেডিকেশন, অনেস্টি আর ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা করা দরকার সেটা হচ্ছে হলো যে আন্ডাররেট করতে হবে। আন্ডাররেট না করলে মানুষের কিছু থাকবে না। মানুষই প্রফেশন, তারপরে মানুষ কাজ করতে যে বাধ্য হয়ে করবে, বাধ্য হয়ে কাজ করা আর ক্রিয়েটিভিটির মধ্যে আমাদের অনেক পার্থক্য আছে। পার্থক্য আছে স্যার। আমরা এবার একটু আপনাকে আরেকটা টপিকে একটু প্রশ্ন করতে চাই, কারণ আমাদের অনেকটা টাইম হয়ে গেছে। জি। সেটা হচ্ছেই বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির অন্যতম একজন লেজেন্ড ধরা হয় মুক্তাদি স্যারকে। স্যারের সাথে তো আপনি ডিরেক্ট কাজ করছেন, অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর স্যার আপনাদের ইনসেপ্টার একটু অন্য লেভেলে নিয়ে গেছে আর কি। বাংলাদেশের ইতিহাসে আসলে এত অল্প সময়ে ইনসেপ্টটাকে এই পরিমাণ নিয়ে আসা স্যারের ক্রিয়েটিভিটি, অথবা স্টিল এখন পর্যন্ত আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি প্রচুর কন্ট্রিবিউট করছেন স্যার। আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আপনি যেহেতু ডিরেক্ট কাজ করেন, মুক্তাদি স্যারের এমন কোন 5টা গুণ আপনাকে অনুপ্রাণিত করে, এবং আমি যেটা ওনার কাছে শিখেছি সেটা হচ্ছে বা আপনি ওনাকে শিখেছেন হ্যাঁ, এরকম যে 5টা গুণ আমরা বলেন স্যার। জিনিসটা যে ওনার কাছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছিল যে উনি আমাদের যেটা শিখাইছেন আর কি, সেটা হচ্ছিল অনেস্ট ফার্স্ট, অনেস্টি। ওকে। তারপরে হচ্ছিল যে একজন একজনের পিছনে কখনো লাগবেন না আর কি। উনি আমাদের একটা বলছে, একটা রোলারের সামনে যদি একটা পিঁপড়াও দাঁড়ায় থাকে, আপনি ওই পিঁপড়া হওয়ারও চেষ্টা করবেন না। এটা রোলারের সামনে একটা পিঁপড়া মানে কি, এটা খুবই ছোট্ট একটা জিনিস, তাই না? একটা পিঁপড়া রোলার একটা কি করতে পারে, কিন্তু বললো না, কাউকে আটকাবেন না, আপনি ওইটুকুনো প্রতিবন্ধকতাও কারোর জন্য তৈরি করবেন না, সহযোগিতা করবেন। স্যার স্টার্টিং অফ দ্য কোম্পানি যখন হয়েছে, আমরা বলছি খুশিভাসী হয়ে, ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল খুশিভাসী হয়ে কাজ করবেন, আচ্ছা। অখুশি হয়ে কাজ করবেন না। খুশিবাসী হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যা দিবে আলহামদুলিল্লাহ, সেভাবে আমরা চলবো। এনজয় করে কাজ করেন। হ্যাঁ, কাজ করেন খুশিবাসী হয়ে, উনি বলতেন খুশিবাসী হয়ে কাজ খুশিবাসী করবেন, হয়ে কাজ করেন। খুশিবাসী হয়ে কাজ করবেন। উনি ম্যানেজিং ডিরেক্টর, আমি যখন রিজন ম্যানেজারও ছিলাম, উনি আমাদের সাথে এক টেবিলে খেতে, ওনার কিন্তু কোনোদিন কার্পণ্য করেনি। আমি তো মনে করেন এখন এক্সিকিউটিভ ডিরেক্টর, ডাইরেক্ট ওনাকে রিপোর্ট করি, কিন্তু কনফারেন্সের দিন উনি আমাদের সাথে একসাথে এক টেবিলে বসে খেয়েছেন। আমি যখন একটা ফ্ল্যাট কিনেছি অফিসে, উনি, ওনার ওয়াইফ, আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম আমার বাসায় গেছে। আমি যখন নতুন ফ্ল্যাট, কোম্পানির আমাকে কিছু লোন দিয়েছিল, আমার কিছু টাকা ছিল ফ্ল্যাট, উনি আমার বাসায়, শুধু আমার বাসা না, আপনি যে কোনো বাসায় আপনি যাবেন, উনি ম্যানেজিং ডিরেক্টর, তারপরে আমাদেরকে এত জিনিসটা ওনার কাছ থেকে শিখেছি। আমি একদিন পিকনিকে ছিলাম, পিকনিকে গেছি, আমার সাথে আমার মেয়ে ছিল, আমি পিছনের সিটে বসা, সামনের লাইনে ডিরেক্টররা বসা আর কি। তো আমার মেয়ে তখন ক্লাস 7-8 পড়ে। তো উনি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো উনি সিট থেকে, চেয়ার থেকে উঠলেন, আমি উঠতে গেছি, আমি পিছনে আটকানো, তো আমি আর দাঁড়াতে পারিনি। উনি উঠলেন, উঠে একটু দূর গেল, এক বোতল পানি নিয়ে এসে আবার বসলেন। আমার মেয়ে আমাকে বলতেছে, দেখছো বাবা, আঙ্কেল কিন্তু কাউকে বলতে পারতো যে একটা বোতল দেন, কিন্তু আঙ্কেল কিন্তু নিজে যায়। আমার মেয়ে আমাকে বলছে, দেখো তার চোখে আঙ্কেল কিন্তু পড়ছে। নিজে যে পানি নিয়ে আসছে নিজের। এই জিনিসগুলো আমরা ওনার সাথে সাথে বসে বসে সবসময় দেখতাম, শিখছি যে কাউকে বাধা দেওয়া না, কাউকে সহযোগিতা করো, একজন একজনকে সহযোগিতা করবেন, এই মানে খুশিবাসী হয়ে কাজ করবেন, কোনো অন্যায়ের সাথে সংশ্লিষ্ট থাকবেন না। এবং উনি একদম জিরো টলারেন্স ওনার কাছে। আমি যত বড় এক্সিকিউটিভ ডিরেক্টর নয়, আমরা একটা অন্যায় 1 সেকেন্ডও উনি টলারেট করবে না। আমাকে মার্সি করবে না, 1 সেকেন্ডের জন্য না, যদি হার্মফুল হয়ে আমি কোনো মতো, আমার যেটা ফিলিংস আর কি। কারণ অনেক লোক সাথে উনি কম্প্রোমাইজ করেন এই জাতীয় জিনিসপত্রের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে না, যে মার্কেটিংয়ের চিন্তা ভাবনা ওনার অনেক অন্য টাইপের, ওইটা তো সবাই জানে মার্কেটিংয়ে যেটা কাজ করেছে আমাদের কাছে উনি। আমি সবসময় দেখছি ওর কাছে এই জিনিসগুলোই আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, যার কারণে আমরা ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রবলেম হলে বলতে চাই, বলতে পারি। মানবিক আচরণ অসম্ভব ভালো আপনার। উনি এত বড় মাপের মানুষ, মার্কেটিয়ার, এত বড় ধনী মানুষ, ওই অ্যাটিচিউড ওনার পরিবারের মধ্যে কারো নেই, ওনার ছেলে মেয়েদের মধ্যেও নেই। ওনার ছেলে তো এখন আমাদের সাথে আস্তে আস্তে
কাজে কিছু কিছু কাজে ইনভলভ হচ্ছে, ওনার মেয়ের সাথেও নেই, ওনাদের পরিবারের মধ্যে এইগুলো নাই। এই জিনিসটা আমরা শিখেছি। আমি বললাম না যে পানির গ্লাস পর্যন্ত যতটুকু পারে নিজে এনে করে না খায়। প্রাতিষ্ঠানিকভাবে ওই রকম কোনো শিক্ষা আমরা ওই রকমভাবে না। উনি আমাদের কিছু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে গেছেন, আমাদের কিছু কথাবার্তা বলছেন সেটা। তো আমাদের এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যেটা অন্য অনেকের চেয়ে, আমাদের মতো মানুষের চেয়ে অনেক অনেক ডিফারেন্স মানবিক দিকগুলো। তারপরে অফিস কোম্পানি চালানোর ব্যাপারে আমি বললাম না, আমার মা আমাকে বলছে যে তুমি যদি চাকরি করো এখানেই করো। এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এইটার কারণ হচ্ছিল তো আমার খুশি হওয়ার। আগের দিন বলছে চাকরি ছেড়ে দাও, আর এইটাই বলছে যে তুমি যদি কোনোদিন চাকরি করো, আমার মা মারা গেছে, তাহলে তুমি এইখানে করো। তার মানে আমার কিছু এক্সপ্রেশন যেটা তার কাছে ভালো লাগছে, যেটা আমার উন্নতি হয়েছে দেখছে, আমি এই চাকরিতে এইখানে এসে জীবনের অনেক উন্নতি করেছি, এটা সবই আপনার বলতে পারি যে আমি এই কোম্পানিতে সাকসেসফুল হয়েছি, এর পিছনে স্যারের অবদানই বড়। দ্বিতীয় কেন কোম্পানিটাকে উনি এই পর্যন্ত নিয়ে আসতে পারছে, ওনার একক বুদ্ধিতে কোম্পানি এই পর্যন্ত এসছে, আর আমাদের ক্যারিয়ারও ওনার হাতেই হয়েছে। উনি দ্বিতীয়ত কার্পণ্য করেননি যে আপনার ক্যারিয়ার করে যাওয়ার জন্য যেই পর্যন্ত উনি আমাদেরকে জিএম হিসেবে রিটায়ার করা দিতে পারতেন বা অন্য কিছু করতে পারতেন, কিন্তু এই যে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে আসছেন, এটা ওনার মানসিকতা বা বড় মানসিকতার একটা বড় পরিমাপ। যে কোনো প্রবলেম স্যারের কাছে সব সুবিধা ছিল, যে কোনো প্রবলেম যদি যুক্তিপূর্ণ হয় দেন তার একটা সলিউশন আছে। ওকে, কিন্তু কোনো যদি অযৌক্তিক কোনো, আমরা তো অ্যাপ্রোচ করি না, দু একটা ভুল হতে পারে, কিন্তু যৌক্তিক কারণ যদি আপনি কিছু বলেন সাথে সাথে আপনাকে অ্যাগ্রি করে দেবে। সলিউশন আমি সাথে সাথে আমাদের জেনারেল টিমে একটা প্রমোশন হলো একদিন, একজনকে একই র্যাঙ্কের লোককে আপনার একটা টায়ার বানায় একটা দুইটা সেট আপ একটু চেঞ্জ করে একটু হায়ার গ্রেডে করে দেওয়া হয়েছে। তা আমি স্যারের কাছে গেলাম যে স্যার, আমার টিমে তো এরকম লোক আছে, এটা দেখতে একটু খারাপ লাগে, ও তো ডাইরেক্টলি রিজনালের সাথে কাজ করে, তো এটা কিছু করা যায় বলছে না, ওর একটা ডেপুটি ম্যানেজার দিয়ে ওর এটা একটা ঠিক করে দেন একটা ডেপুটি ম্যানেজার বানায় দিল, আবার একে আবার হায়ার গ্রেড করে দিল সাথে সাথে। আবার এই স্যারই আবার, আমি প্রমোশনের জন্য গেছি, স্যার বলছেন না, আপনি আমাকে দেখান কী কী কারণে আপনি প্রমোশন দেবেন। আমি বলতেছি এই কারণে হবে না। এই যে জিনিসগুলো, এটা আমরা ওনাকে সরাসরি বলতে পারি, যে কোনো প্রবলেম সরাসরি বলা যায়, দেওয়ার সলিউশন পাওয়া যায়। আর উনি আমাদের যে লিবার্টি দিয়ে রাখছেন কাজে, আমি তো অন্য কোম্পানিতে চাকরি করি না, আমি জানিও না আসলে অন্য কোম্পানিতে কী আছে। তো আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো ফার্মা ইন্ডাস্ট্রিতে এই ধরনের লিবার্টি আছে। আমি যে এক্সপেন্ডিচার করি সিস্টেমের মধ্যে করি, তো কোনো দিন ওনার পারমিশন নিতে হয় না, একদিনের জন্য না। কোনো মালিক চিন্তা, আমি জানি না অন্য কোম্পানিতে আছে কিনা, চিন্তা করতে পারবে কিনা সন্দেহ আছে। আমি আমার টিমের অল ইন অল। এই যে আমি আজকে যেখানে কাজ করি, যা কারণে উনি কোনোদিন আমাকে মনিটর করতে আসে না, কোনো দিন না, নেভার। একটা ট্রাস্ট। আর দুই নম্বর হচ্ছে আমি তো তাকে ইনফরমেশন দিয়েই যাই। এটা ও কখনো আমি কোথায় টুরে যাচ্ছি, কী করছি না করছি, কোনো ব্যাপারে কোনো দিন এটা, এইগুলো কিন্তু অনেক বড় গুণ একজন মালিকের জন্য, একজন এন্টারপ্রেনারের জন্য। আপনি আমাকে দিবেন আপনার এক্সপেন্ডিচার করতে উইদাউট ইওর পারমিশন? মানে এটা কমন বাংলাদেশ মেন্টালিটিতে নাই, কোটি কোটি টাকা নাই তো। আমি যদি এখন 50,000 টাকা এখন খরচ করি যে কোনো একটা পারপাসে, আমার পারমিশন নিতে হবে, কিন্তু আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে খরচ করতে পারবো, খুবই স্বাভাবিক। কিন্তু আমার ওনার সিগনেচারও লাগবে না, পারমিশনও লাগবে না। আর উনি সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে যেগুলো হয় ক্লাস যেগুলো থাকে, এইগুলো উনি বা ম্যাডাম কেউ টলারেট করে না, এগুলো কেউ করতেও পারে না, আমাদের এই কালচারই গড়ে ওঠে নাই। মানে ওই ক্লেশটাই নাই আর কি। নাই। আমি বললাম না, আমার ট্যাক্সের ফাইল আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্সের লোক, উনি করে দেয় যে না না ওনাকে ডিস্টার্ব করা যাবে না, এটা আমাদের কাজ আমরা করে দেবো, যেহেতু ওনার কাজ উনি যেন নিশ্চিন্তে করতে। উনি যদি ট্যাক্স অফিসে যায় তাহলে কাজ করবে কখন? এই যে ফেলো ফিলিংসটা, এটা কিন্তু কোম্পানির থেকেই গ্রো করানো হয়েছে একজনের সাথে একজনের, এবং আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব নেই। কর্পোরেট যে কালচার থাকে, এই কালচার নেই, এটা স্যারের জন্য, আমাদের স্যার ম্যাডামের জন্য হয়েছে কর্পোরেট কালচার। এইগুলোই শিক্ষা ওনার কাছ থেকে। ভেরি গুড স্যার। তার মানে
আমার কাছে মনে হচ্ছে কয়েকটা বিষয় এখান থেকে পিক করা দরকার, যেটা বাংলাদেশে আমরা অন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো হয়তো এটা ফলো করতে পারে, অন্য অনেক কোম্পানি ফলো করতে পারে, নট ফার্মা ইন্ডাস্ট্রি। লাইক এই যে আপনার ফ্রিডম দেওয়া, যেটা আপনি বলছিলেন একটু আগেই। তারপরে কর্পোরেট যে পলিটিক্সের কালচারটাকে যে একেবারে ভেঙে দেওয়া, আপনি ডিরেক্টলি তাকে রিচ করতে পারছেন ওনাকে। সো এটা একটা ফ্যাক্টর। দেন হচ্ছে যে অনেস্টির যে জায়গাটা, ইন্টিগ্রিটির জায়গাটা, বা একটা প্রবলেম নিয়ে গেলে ইনস্ট্যান্ট একটা সলিউশন আপনি পাচ্ছেন, এটা খুবই রেয়ার। অনেক জায়গায় দেখা যায় একটা প্রবলেম নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে জানাবো তোমাকে, এই জানাবো তোমাকে বলে কিন্তু 15 দিন নাই, তো আলটিমেটলি তো আপনি আটকে আছেন। তো এই যে জায়গাটা আপনি ফুল ফ্রিডম দিয়ে যে আপনাকে আলাদা করে মুভ করছেন, সো দিস ইজ রিয়েলি রিমার্কেবল। এবং ফ্রিডমের যে জায়গাটা, এটা সবচেয়ে বড় পাওয়ারফুল, যেটা আমাদের বাংলাদেশে অনেকে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মক লেভেলের। সো স্যার থ্যাংক ইউ সো মাচ, আমরা অনেকগুলো কথাই জেনেছি। সো ফাইনালি আমাদের এই স্পেশাল টিম অথবা ফার্মা ইন্ডাস্ট্রির আপনার এই 33 বছর আলোকে এই সেগমেন্টের সেলসের মানুষদের জন্য বা সেলসের লিডারদের জন্য যদি লাস্ট কোনো আপনার ওপিনিয়ন আমি থাকে। আগে বলেছি কথা প্রসঙ্গে, যেটা বলেছি জবটাকে ভালোবাসতে হবে। যেই চাকরি করতে আসেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমাদের যেমন এই কোম্পানিতে ল্যাটারাল এন্ট্রি নেই, আমাদের যেখানে যে পজিশনে আসলে আগে এমপি হয়ে আসতে হবে। এখানে কোনো আজ পর্যন্ত আজকে পর্যন্ত কোনো ল্যাটারাল এন্ট্রি নেই, কোনো পজিশনে না, এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত না, কোনো পজিশন নেই। সুতরাং এখানে পারফর্ম করে সবাইকে আসতে হয়। জবটাকে ভালোবাসেন। এই জবটা সফিস্টিকেটেড জব, সফিস্টিকেটটা আমাদের তৈরি করতে হবে। যারা নিজেদের আন্ডারে কাজ করে, আমাদের আন্ডারে কাজ করে, আমি শুধু ক্যারিয়ার করবো, আমি শুধু সুখে থাকবো, এই ধারণা চেঞ্জ করতে হবে। এই ধারণা চেঞ্জ করে আমার সাথে যারা কাজ করে, ফেলো কলিগ আছে, প্রত্যেকেই যেন ভালো থাকে, এই চেষ্টা করতে হবে আমাদেরকে। সবচেয়ে বড় জিনিস এমপিওদেরকে খুশি করতে হবে। এমপিও এরিয়া ম্যানেজার সবাই যেন সুখে থাকে, খুশি থাকে, তার যাতে কোনো সমস্যা না হয়, সেই সব সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। এবং সে যেন বুঝে যে কোনো বিপদে আপদে আমরা এই ম্যানেজমেন্ট, কোম্পানি, আমার বস সবাই যেন আমাদের সাথে থাকে। এবং এক প্রসঙ্গে আপনাদেরকে এখানে একটা কথা বলি, আমরা এই ফিলিংসটা শুধু যে বলি তা না, চর্চাও করি। আমাদের এখানে আমাদের মানে এটা কেউ অন্য কিছু মনে করে মানে নিক, আমি চাই না, কিন্তু আমরা যা করেছি সেটা বলি। আমার স্পেশাল টিমে আমরা যত লোক আছি, আমাদের নিজস্ব একটা ফান্ড আছে, আচ্ছা, শুধুমাত্র আমাদের ফান্ড। স্পেশাল টিমের। এটা আমাদের হাতে, ওকে, এটা কি স্যার এমপিও থেকে? প্রকাশ্যে সবার কন্ট্রিবিউশন আছে এখানে। ওকে। যাই হোক, আমরা কি করি না করি বলতেছি না সেটা, আমাদের বিশাল অঙ্কের টাকা আছে আমাদের কাছে, এবং ক্রিস্টাল ক্লিয়ার, এবং Okay. কোথাও কোনো এর কোনো মানে নাই, রাগ ঢাক নাই। এই টাকা কারো একক হাতেও নাই। আমার টিমে প্রায় 40 জন রিজন ম্যানেজার আছে, 32 জনকে 34 জন রিজন, প্রত্যেকের কাছে এই টাকার কিছু অংশ, প্রত্যেকের কাছে কিছু কিছু টাকা আছে আমাদের, আমরা ভাগযোগ করে সবার কাছে রাখছি আর কি। আমার এক কলিগ রিজন ম্যানেজার, কামরুল নাম ছেলেটার, এই ছেলেটা ক্যান্সারে মারা যায়, লাং ক্যান্সার। 40ও হয়নি তার আগেই মারা গেছে। 3টা ছোট ছোট মেয়ে রেখে গেছে। বড়টা তখন বোধহয় ক্লাস 8-এ পড়ে, আর তারপরগুলো আরও ছোট। ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি আর কি, মধ্যবিত্ত পরিবারের লোক। কামরুলকে আমরা কোম্পানিও দিছে ট্রিটমেন্টের জন্য টাকা, আমি সিএমটিসের কাছ থেকে টাকা এনে দিছি কামরুলকে, যদিও সে অফিসিয়ালি এলিজেবল না। আমাদের তো একটা সিস্টেম আছে। রাইট স্যার। তো আমি স্যারের কাছে বলছি, স্যার টাকা দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে। আমরা শুধু আমাদের এই ফান্ড থেকে দিয়েছি 16 লাখ টাকা ট্রিটমেন্টের জন্য। মাই গুডনেস। 16 লাখ। মাশাআল্লাহ। আমরা অনেক অনেক কলিগদের যাদের টাকা ট্রিটমেন্টের জন্য টাকা দরকার হয়েছে, কোম্পানি দিছে, তার সাথে এই ফান্ড আমরাও দিছি। এবং আমরা বলেছি যে কোনো জায়গায় কেউ যদি তার নেক্সট জেনারেশন রেখে মরে যায়, কোম্পানির টাকা পাবে, ইন্স্যুরেন্স পাবে, তার সাথে আমরাও কন্ট্রিবিউট করি। এবং এইটা বিশাল অঙ্কের টাকা। আজ পর্যন্ত আল্লাহ মাফ করুক, কারো যেন টাকাটা না লাগে, আমরা টাকাটা পরে অন্য জায়গায় দান করে দিব বা অন্য কোনো কিছু। এই ফান্ড আমাদের কাছে আছে, এটা আমাদের কোম্পানির সবাই জানে, এইচআর জানে, এমডি স্যার জানে, আপনার ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান ম্যাডাম জানে, সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, হিসাবপত্র ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এই ফান্ড তৈরি করেছি যাতে কেউ বিপদে না পড়ে, মরে গেলে বা আল্লাহ মাফ করুক মরে গেলে সে যেন অসহায় না, তার পরিবার যেন অসহায় না হয়ে যায়। এই টাকা আমরা তার পিছনে, তার ফ্যামিলির পিছনে খরচ করি। এটা আমাদের এমপিওদের প্রতি ভালোবাসা, এরিয়া ম্যানেজার, রিজন ম্যানেজার, সবার প্রতি আমাদের ভালোবাসা, মানে একটা
হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক আছে, তাদের কথা চিন্তা করেই কিন্তু এই ফান্ডটা আমরা তৈরি করেছি, যাতে মানুষ যেন অসহায় না মনে করে নিজেকে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আমার টিমের মধ্যে কিন্তু আমরা করছি, যদিও এটা অফিসিয়ালি না, অফিসিয়ালি মানে এটা আউট অফ দ্য ট্রাক, কোম্পানির ট্রাকে, এটা আমরা মানুষের ফেলো ফিলিংস থেকে করেছি। এমপিওদেরকে আমরা খুব ভালোবাসি, এমপিওরাই এই কোম্পানির চালিকা শক্তি এটা মনে করি, কারণ তাদেরকে ফিল্ড ফোর্স টোটাল আমি সহ সবাইকে ভালো থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, আমাদের লিডারশিপে যতখানি করা যায় ততক্ষণ আমরা করবো, এটাই আমাদের সবচেয়ে বড়। কিন্তু বাকি কাজটা আমাদের করতে হবে। দুঃখজনক হলো সত্য, মানুষ কাজ কম করতে চায়, লাভ বেশি চায়। দেয়ার ইজ নো শর্টকাট ইন দ্য হিউম্যান লাইফ। আপনি আল্লাহ তাকে পাইতে গেলেও আপনাকে খুব কাছে পাইতে গেলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, ভোর 3টা-4টার সময় ঘুম থেকে উঠতে হবে। তাহাজ্জুদের নির্দিষ্ট নিয়ম ছিল ঘুমাবেন এবং ঘুম থেকে জেগে উঠবেন। আপনি যদি এমন করেন যে না আমি রাত জেগে 3টা পর্যন্ত জেগে থেকে তাহাজ্জুদ পরে ঘুমাবো, তা হবে না। তাহাজ্জুদের শর্ত হচ্ছিল আপনাকে ঘুমাতে হবে এবং ঘুম থেকে জেগে উঠতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে, তাকে পাইতে গেলে এই পরিশ্রম আপনাকে করতে হবে, এইটাই বাস্তবতা। ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হয়, ভালো অ্যাচিভমেন্ট করতে গেলে পরিশ্রম একটু এক্সট্রা এক্সট্রা এফোর্ট দিতে হয়। এই জিনিসটা যে দিতে পারবে, এই প্রফেশন তার জন্য, এই জিনিসটা এই প্রফেশন তার জন্য মুক্ত। সবাই প্রফেশনে ভালো করতে পারবে, কিন্তু এর সংখ্যাটা কম, মানুষ শর্টকাট হইতে খোঁজে, এটা হবে না। স্যার আপনার ক্লোজিং আমি একটা কথাকে একটু কোট করি অ্যাগেন, যেটা আপনার একটা বড় ফিলোসফি বলেছিলেন যে ডু হোয়াট ইজ রাইট, নট হোয়াট ইজ ইজি। সো এই একটা ফিলোসফি যদি আমরা ফলো করি, আমাদেরকে আজকে যারা দেখেছেন, আমার কাছে মনে হয় এই একটা মেসেজ যদি আপনার লাইফেও একটা বড় দর্শন হিসেবে আপনি নিতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন চেঞ্জ। এটা শুধুমাত্র যে আপনার জবের ক্ষেত্রে, নট লাইক দ্যাট, আপনার প্রতিটা ক্ষেত্রে এটা কাজে লাগবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যার আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন অনেকটা টাইম ধরে, এবং আপনারা যারা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের এই সেলস পডকাস্ট, দ্য সেলস লিডারশিপ শো, সেলস লিডারশিপ একাডেমির একটা প্রয়াস, যেটা আমরা ফিউচার আইকন থেকে করে থাকি। সো এই ভিডিওটা আপনি কমপক্ষে 5বার দেখবেন, কারণ প্রতিবারই আপনার কাছে নতুন নতুন অনেক তথ্য আপনার ব্রেনে স্টোর হবে, গ্যারান্টেড। এবং আপনি নিজে সমৃদ্ধ হবেন, আপনার টিমকে সমৃদ্ধ করবেন, তথাপি আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকেও এটা শেখাবেন। যত বেশি স্প্রেড করবেন পজিটিভ বিষয়গুলো, ততই বেশি কিন্তু আপনিও নিজেও আরও অনেক পজিটিভ ভাইব পাবেন। তথাপি ভালো কোনো জিনিস শেয়ার করার মাধ্যমে মানুষ সদকায়ে জারিয়া, যেটাকে আমাদের মুসলিম ধর্মের অন্যরকম একটা সওয়াবের জায়গা, সেটাও আমরা কিন্তু পেতে পারি। এবং এই ভিডিওটা যদি মনে করেন ইয়াস আপনি আরও ভালো পরিসরে নিজে শিখতে চান, সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো চ্যানেল, নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল, নিজস্ব কোনো জায়গায় আপনি ডাউনলোড করে সেভ করে চালাইতে চান, ইয়াস ওয়েলকাম। বিকজ আমাদের এই ভিডিওটা কোনো রকম কপিরাইট করা নাই, যার কারণে আপনি এটা আপনার মতো করে ইউজ করতে পারবেন। আমরা চাই আপনি নিজে, এই যে লাস্ট যে দর্শনটা বললো ডু হোয়াট ইজ রাইট, যেটা সঠিক সে কাজটা করেন, শর্টকাট করার দরকার নাই। হ্যাঁ, শর্টকাটে যদি সঠিক হয় দেন তাইলে করেন, কিন্তু শর্টকাট আসলে সঠিক কাজ খুব কম। লাইফে যারাই সাকসেসফুল হয়েছে এত সহজে হয় নাই, শর্টকাটে হয় নাই। যারা শর্টকাটে হয়েছে ঝরে পড়ছে, অসংখ্য ঘটনা আছে। সো একটাই মেসেজ, সেটা হচ্ছে লাইফে হাসি খুশি থেকে, যেটা মুক্তাদির স্যার বলেন, রাইট, হাসি খুশি ভাসি, রাইট, খুশি ভাসি। ইট মিনস এনজয়মেন্ট করে আসলে লাইফটাকে আপনি মেনটেন করেন, তাহলে জীবনটা অন্যরকম হবে। আমরা নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব, নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং পজিটিভিটি ছড়াবেন, এই প্রত্যাশাই করছি। সেলস পডকাস্ট, দ্য সেলস লিডারশিপ শোয়ের আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।